হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে লুসেন্টের ফিজিক্স থেকে। তোমাদের ফিজিক্সের চ্যাপ্টারে ক্লাস চলছে, আজকে হচ্ছে পার্ট 2 করাবো। তো আগের দিন তোমাদের প্রতিফলনটা করিয়েছিলাম, আজকে পার্ট 2 এ তোমাদের প্রতিসরণটা করাবো। ওকে, খুব ইম্পর্টেন্ট এগুলো এক্সামের জন্য। আসন্ন তোমাদের রেলের এক্সাম আছে, সেখানেও খুবই কাজে লাগবে, এবং আদার্স যে কটা এক্সাম তোমাদের হয় গভর্নমেন্টের, প্রত্যেকটা এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন এসে থাকে। তাই খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার লুসেন্টে তোমাদের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটা আছে এবং ডেসক্রিপটিভ যে বইটা আছে, দুটো বই থেকে তোমাদের আমি বাংলায় করাচ্ছি। এবং এক্সট্রা ইনফরমেশান যেগুলো লুসেন্ট স্কিপ করে গেছে, যেগুলো এনসিআরটি বেসড এক্সামে প্রশ্ন আছে, সেইগুলো তোমাদের আমি ইনক্লুড করে দিয়েছি প্রত্যেকটা ক্লাসের সাথে। তাই অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের টোটাল ইনফরমেশান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, খুব ইজি ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমরা একবার ক্লাসটা দেখার পর এই সম্বন্ধে কোনো প্রবলেম না থাকে। ওকে, তাই অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখো। আজকে যারা প্রথম দেখছো ক্লাসটা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ওকে, অবশ্যই তোমরা শেয়ারটা করে দিও। আর একটা কথা তোমাদেরকে বলবো, তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, ফিজিক্স, কম্পিউটার, লুসেন্টের প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী ক্লাস তোমাদের চলছে। অলরেডি তোমাদের জিওগ্রাফি তোমাদের কমপ্লিট হয়ে গেছে, হিস্ট্রি কমপ্লিট হয়ে গেছে, বায়োলজি কমপ্লিট হয়ে গেছে। তাই এই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, বা তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করো, ওখানে তোমরা পেয়ে যাবে ক্লাসগুলো। অবশ্যই তোমরা কিন্তু করবে। ওকে, ক্লাসগুলো তোমাদের কাছে যদি হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই তোমরা একটু লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। চলো তাহলে শুরু করি আজকে লাইট চ্যাপ্টার। লাইট চ্যাপ্টারে তোমাদের আগের দিন আমরা প্রতিফলনটা করিয়েছিলাম, আজকে তোমাদের করাবো আলোর প্রতিসরণ। ওকে, রিফ্র্যাকশন অফ লাইট। আগের দিন রিফ্লেকশন অফ লাইট করিয়েছিলাম। ওকে, আজকে হবে আলোর প্রতিসরণ, রিফ্র্যাকশন অফ লাইট। এবার প্রথমেই আমাদের জেনে নিতে হবে তাহলে আলোর প্রতিসরণটা কি। আলোর প্রতিসরণ লুসেন্ট কি বলছে দেখে নাও। একটি মাধ্যমে প্রচারিত বা বিস্তারিত আলোর রশ্মি যখন অন্য মাধ্যমে প্রবেশ করে, তখন এটি তার পথ থেকে বিচ্যুত হয়ে যায়। একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় সীমানায় আলোর প্রচারের বা বিস্তারের দিকের যে পরিবর্তন ঘটে, সেই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এটা লুসেন্ট বলছে। তোমাদের আমি ইজিভাবে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। দেখো, একটা তোমাদের ডায়াগ্রামের মাধ্যমে, ধরো এই যে ডায়াগ্রামটা রয়েছে, এই ডায়াগ্রামটা তোমাদের আমি টোটালটা আলোর প্রতিসরণটা ক্লিয়ার করছি, ভালো করে বুঝবে। দেখো, এইখানটা ধরো একটা তোমাদের যে লাইনটা টানা হয়েছে, এই যে লাইন, বর্ডার লাইন, এইটা হচ্ছে তোমার বিভেদ তল। ওকে, এই বিভেদ তলের উপর দিকটা হচ্ছে লঘু মাধ্যম, আর নিচের দিকটা রয়েছে হচ্ছে ঘন মাধ্যম। এবার এটা যে বক্স মতো করা রয়েছে, ধরে নাও এটা একটা কাঁচের বক্স, বা ধরে নিতে পারো এর ভেতরে জল রয়েছে। কেন বলছি, এখানে দুটো জিনিস আগে বুঝে নিতে হবে, লঘু মাধ্যম কি আর হচ্ছে ঘন মাধ্যম কি। এই যেখানে কথাটা যখন আমরা পড়ছিলাম সংজ্ঞাটা, সেখানে পড়ছিলাম মাধ্যমে। মাধ্যম বলতে কি, লঘু মাধ্যম আর ঘন মাধ্যমের কথা খুবই আসবে এই প্রতিসরণের মধ্যে। প্রতিসরণ পড়তে গেলে তোমাদের দুটো মাধ্যমের কথা জানতে হবে, একটা হচ্ছে লঘু মাধ্যম, একটা হচ্ছে ঘন মাধ্যম। ইংলিশ টার্মটাও মনে রাখবে, লঘু মাধ্যমকে বলা হয় রেয়ার মিডিয়াম, আর ঘন মাধ্যমকে বলা হয় ডেন্সার মিডিয়াম। বোঝা গেল? ইংলিশ টার্মটা তোমাদের কিন্তু জেনে রাখাটা দরকার। এবার এই লঘু মাধ্যম বলতে কি বোঝায়? লঘু মাধ্যম বলতে এয়ার অর্থাৎ বাতাসকে বোঝায়। আর ঘন মাধ্যম বলতে কোনগুলোকে বোঝায়? ঘন মাধ্যম হচ্ছে কাঁচ, জল, এইগুলো। আশা করি এইটুকুনটা আগে ক্লিয়ার হয়েছে। এইবার আমরা বুঝবো হচ্ছে আলোর প্রতিসরণটা কিভাবে ঘটছে। দেখো, এই যে তোমাদের বিভেদ তলের এটা দিলাম লাইনটা, এই লাইনটা ধরো বিভেদ তল। ওকে, উপর দিকটা তোমার ধরো লঘু মাধ্যম আছে, নিচের দিকটা ঘন মাধ্যম আছে। ওকে, এবার তির্যকভাবে আলোকরশ্মি, কি বললাম? তির্যকভাবে আলোকরশ্মি পড়তে হবে। কিন্তু তির্যকভাবে আলোকরশ্মি যখন পড়ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে, মানে এইখানটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জায়গা থেকে এইটুকুন অংশটা যেটা আমরা যে টেনেছি, এইখানটা এসে লাইনটা চেঞ্জ হবে। এই বিন্দুটা পর্যন্ত ঠিক ছিল লঘু মাধ্যম, এরপর তো ঘন মাধ্যম শুরু হচ্ছে। তাহলে এই ঘন মাধ্যমে যখন প্রবেশ করছে, তখন কি হয়? বিচ্যুতি ঘটে। কি ঘটে? সেই পথ থেকে বিচ্যুতি ঘটে, মানে সরে যায়। কেন বলছি দেখো, এইখান থেকে রশ্মিটা আসছে, ধরো এসে তো এই সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল, যে ডট ডট লাইনটা দেওয়া রয়েছে, এই সোজা আলোক রশ্মিটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল, এই সোজা বেরিয়ে চলে যেত। কিন্তু দেখো, এই সোজা গেল না। আলোক রশ্মিটা কোথা দিয়ে গেল? এইখান থেকে সরে এখানে চলে এলো, তাই তো? এতখানি ডিস্টেন্স গ্যাপ করে এইদিকে সরে এলো। কার দিকে সরে আসছে? এই অক্ষটার দিকে সরে আসছে। এই অক্ষটাকে কি বলে? এই অক্ষটাকে বলে অভিলম্ব। ওকে, এই অক্ষটাকে বলে অভিলম্ব। ধরো একটা লাইন, এটা হচ্ছে তোমার হচ্ছে মাধ্যম। ওকে, উপর দিকটা ধরো লঘু মাধ্যম, নিচের দিকটা ঘন মাধ্যম। এবার এই যে বর্ডার লাইন, এখান থেকে আলোক রশ্মিটা এলো, এই যে এইখানটা এসে পয়েন্টে মিট করলো, এই মিট করার পর তো নিচের দিকে যাচ্ছে। এই মিট পয়েন্টে তোমার কি করতে হবে? একটা অভিলম্ব টানতে হবে। বোঝা গেল? তারপর তুমি হচ্ছে করতে পারবে, নাহলে কিন্তু প্রতিসরণটা বুঝতে পারবে না। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। তাহলে এই জায়গাটা যে হচ্ছে, একটা মাধ্যম থেকে আলো এসে পরবর্তী মাধ্যমে, মানে লঘু মাধ্যম থেকে এসে ঘন মাধ্যমে যখন যাচ্ছে, তখন আলোক রশ্মির কি হচ্ছে? বিচ্যুতি হচ্ছে। মানে এইখান দিয়ে যাওয়ার কথা ছিল, এটা না যে সরে এসে এইখান দিয়ে যাচ্ছে। এই যে যাওয়াটা, এইটাকেই বলছি আমরা আলোর প্রতিসরণ। ওকে, আলোর যে প্রচার বা বিস্তারের
হচ্ছে যে ঘটনাটা ঘটছে, পরিবর্তন, চেঞ্জটা এখান থেকে যাওয়ার কথা ছিল, না যে এইখান দিয়ে যাচ্ছে। তাই এই জন্য এটাকে বলা হচ্ছে প্রতিসরণ। প্রতিফলনে কি হচ্ছিল, আগের দিন যেটা পড়েছিলাম, আলোক রশ্মি এলো, সেখানে কি হলো, এদের সোজা বেরিয়ে গেল। ওকে, সেটা যদি বিক্ষিপ্ত হতো তাহলে সেই বিক্ষিপ্ততে এই জায়গায় বিভিন্ন দিকে বেরিয়ে যেত। তাহলে সেই জায়গাগুলো আমরা আগের দিন পড়েছি, সেটা হচ্ছে প্রতিফলনে। আর কিন্তু প্রতিসরণে কি হচ্ছে না, একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাবে, মানে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যে যাওয়ার যে প্রক্রিয়া, যে চেঞ্জ করছে আলোক রশ্মিটা, সেটাকে আমরা হচ্ছে প্রতিসরণ বলবো। বোঝা গেছে বিষয়টা? এক কথায় বললে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর একটা মাধ্যমে যায়, যে তির্যকভাবে যে আলোটা পড়ে, দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির গতির যে অভিমুখের পরিবর্তন হবে, সেটাই আমরা হচ্ছে প্রতিসরণ বলবো। এই গতিটা এই সোজা যাওয়ার কথা ছিল, না যে পরিবর্তিত হয়ে এই জায়গা দিয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটাকে বলা হচ্ছে প্রতিসরণ। আশা করি একদম তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা। তাহলে আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হলো। এবার দেখবো আমরা আরও কিছু ইনফরমেশান এই প্রতিসরণ সম্পর্কে। ওকে, চলো, আলোর যে প্রতিসরণের মধ্যে কিছু কন্ডিশন আমাদেরকে জানতে হবে। ওকে, তিনটে কন্ডিশন তোমাদের দেবো। এই তিনটে কন্ডিশন যদি তোমরা মনে রাখো আলোর প্রতিসরণে, তাহলে তোমাদের প্রতিসরণ থেকে কোনো রকম কোনো ডাউট থাকবে না। ওকে, A to Z তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমাদের আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। এটাকে কন্ডিশনও বলতে পারো, বা এটা আলোর প্রতিসরণের নিয়মও বলতে পারো। তোমাদের তিনটে নিয়ম জানতে হবে, সূত্র আলাদা কিন্তু। আবার বলছি, এখানে অনেকে কনফিউজ হয়ে যায় যে প্রতিসরণের সূত্র কি আর প্রতিসরণের নিয়ম কি। প্রতিসরণের নিয়মটা আলাদা, প্রতিসরণের সূত্রটা আলাদা। প্রতিসরণ সূত্র আমি আসবো একটু পরে, কিন্তু আমি এখন যেটা তোমাদের বলবো তিনটে কন্ডিশনের কথা, অর্থাৎ তিনটে নিয়মের কথা। দেখো, ফার্স্ট নিয়ম কি প্রতিসরণে, আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, ওকে, তখন কি হয়, আপতিত বিন্দুতে দুটি মাধ্যমের সীমানায় অঙ্কিত স্বাভাবিকের থেকে বিচ্যুত হবে। লেখাটা পড়ে হয়তো অনেকেরই বুঝতে পারলে না, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ইজি ভাষা। এখানে তোমাদের এই ছবিটা দেখবে, ভালো করে বুঝবে। এই যে লাইনটা আমরা টেনেছি, এই লাইনটাকে আমরা কি বলবো, এই যে লাইনটা আমরা টেনেছি একটু আগে আমরা তোমাদের বলে এসেছি, এটাকে আমরা বলি বিভেদ তল। আর এই যে ডট ডট যে লাইনটা আমরা টেনেছি, সেটাকে আমরা কি বলবো, অভিলম্ব বলবো। তোমাদের পাশে আমি ডায়াগ্রাম করে দিয়েছি। এই যে লাইনটা উপর নিচে যে লাইনটা টানা আছে, যেটাকে আমরা নর্মাল লাইন বলে থাকি। কেন নর্মাল লাইন? এই নর্মাল লাইনকে বাংলায় বলতে পারো অভিলম্ব। তোমরা যদি ইংলিশে যারা পড়ছো, ইংলিশে যারা কোশ্চেন সলভ করবো, ইংলিশে যারা এক্সামগুলো হয়, সেখানে কিন্তু তোমাদের অভিলম্ব কথাটা লেখা থাকে না, তো ওখানে লেখা থাকে কি বলো তো, নর্মাল ড। এই যে নর্মাল ড বলা আছে না, এই নর্মাল বলতে স্বাভাবিকের দিকে বিচ্ছিত, স্বাভাবিক, এটাকে বাংলায় বলা স্বাভাবিক, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে বলতে পারো একদম ফিজিক্সের ভাষায় অভিলম্ব। বোঝা গেছে? আর এই যে লাইনটা রয়েছে, সোজা লাইনটা, অনুভূমিক লাইনটা, এটাকে আমরা বলবো হচ্ছে কি বিভেদ তল। বোঝা গেছে বিষয়টা? মানে এইটা, এই দিকে লাইনটা যে যাবে, ইয়েলো কালারের যে লাইনটা গেল, এটাকে আমরা বলবো বিভেদ তল। তাহলে কোনটাকে বিভেদ তল বলে, কোনটাকে অবিলম্ব বলে, আর একবার তোমাদের আমি বলে দিলাম। আশা করি ক্লিয়ার হয়েছে। এইটুকু তোমাদের ক্লিয়ার রাখতেই হবে। এবার বোঝো আমাদের পয়েন্টটাতে। আলোর যে নিয়মটা, ফার্স্ট নিয়ম কি বলছে, আলো যদি লঘু মাধ্যম থেকে, লঘু বলতে কি ইংলিশে বলা হয় রেয়ার, ওকে, রেয়ার মাধ্যম থেকে ডেন্সার মাধ্যমে আলো যখন প্রবেশ করে, ডেন্সার মানে ঘন মাধ্যমে, ওকে, এবার আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, তখন আপাতন বিন্দুতে, মানে এই জায়গাটা এসে মিট করছে, এই মাধ্যমের মধ্যে দিয়ে কি হয়, যাওয়ার সময় প্রতিসৃত রশ্মি অবিলম্বের দিকে সরে যায়। এই যে প্রতিসৃত রশ্মি বলতে এই যে সবুজ কালারের যে রশ্মিটা দেখতে পাচ্ছ, সেটাকে বলা হয় প্রতিসৃত রশ্মি। এই প্রতিসৃত রশ্মিটা কি হচ্ছে, এই নর্মালের দিকে সরে আসছে। নর্মাল বলতে কি অবিলম্বের দিকে সরে আসছে। কেন? এই যে লাইনটা আসছে, ভালো করে বোঝো, এই যে এখান থেকে রশ্মিটা আসছে তির্যকভাবে, এখান থেকে এলো, আসার পর এই সোজা, সাপোজ ধরে নাও এই সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল রশ্মিটা, কিন্তু তাকে এই সোজা বেরোলো না। এইটা কি হলো, এখান থেকে এই দিকে সরে চলে এলো। এই যে সরে আসার ঘটনা, এইটাই হচ্ছে ফার্স্ট কন্ডিশন বা আলোর নিয়ম, প্রতিসরণের নিয়মের ফার্স্ট নিয়ম তোমরা বলতে পারো। মানে তোমার নর্মালের দিকে সরে আসবে, এই লাইনটাকে নর্মাল লাইন বা অবিলম্ব লাইন বলে। ওকে, তাহলে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে, এই কন্ডিশনটা কিন্তু জানতে হবে, লঘু থেকে ডেন্সারের কথা বলা হচ্ছে, মানে লঘু থেকে ঘন। ওকে, এইটা মাথায় রাখবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। লঘু থেকে ঘনতে এলে কি হয় না, প্রতিসৃত রশ্মি অবিলম্বের দিকে সরে আসে। দেখো, অবিলম্বের দিকে সরে এলো, অবিলম্ব মানে এই যে ডট ডট লাইনটা এই দিকে সরে আসছে, এইখানে যাওয়ার কথা ছিল, না যে এটা এই দিকে সরে এলো, এইটাকে বলা হচ্ছে কি না ফার্স্ট কন্ডিশন বা ফার্স্ট নিয়ম। এবার আমরা সেকেন্ড নিয়মে যাব। সেকেন্ড নিয়ম কি বলছে দেখো, ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যাওয়ার সময়, আগেরটা পড়লাম লঘু থেকে ঘন, এবার বলছি ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যাওয়ার সময় একটি রশ্মি স্বাভাবিকের থেকে দূরে সরে যাবে। স্বাভাবিক বলতে কি অবিলম্ব থেকে। দেখো ছবিটা দেখো, ভালো করে বোঝো, নর্মাল মানে কি অবিলম্ব লাইন, এই ডট ডট লাইনটা, এটা হচ্ছে বিভেদ তল। এবার এই সোজা ধরো রশ্মিটা আসছে, এবার ভালো করে বুঝবে, এইখানে ছিল রেয়ার থেকে ডেন্সারের দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে রশ্মিটা রেয়ার থেকে ডেন্সার। ওকে, আগেরটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন দেখো, ডেন্সার থেকে রেয়ার মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আসছে। ওকে, ঘন থেকে লঘুর দিকে। এবার এইখানে রশ্মিটা এলো এই সোজা, তাহলে রশ্মিটা যার কথা ছিল কোথা দিয়ে, রশ্মিটা এই সোজা আসার পর এই সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখো এই সোজা বেরোলো না, রশ্মিটা কি করলো, এই দিকে সরে গেল।
ওকে, এই যে এই দিকে যে সরে গেল, তার মানে এই যে ডট ডট লাইনটাকে কি বলছি আমরা, স্বাভাবিক লাইন বা অবিলম্ব। তাহলে অবিলম্ব থেকে কোন দিকে সরে যাচ্ছে, অবিলম্ব থেকে এই দিকে সরে যাচ্ছে। আগেরটা কি করছিল, এই দিকে সরে আসছিল, তাই জানো, এটাকে আমরা বলছিলাম ফার্স্ট কন্ডিশন। এটা সেকেন্ড কন্ডিশনে কি হচ্ছে, যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে তখন এই দিকে সরে যাচ্ছে। ওকে, সরে দেখো সবুজ লাইনটা এখানে চলে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি আলোটা যার কথা ছিল এইখান দিয়ে, ওকে, কিন্তু না গিয়ে কোথায় গেল, এইখান দিয়ে গেল। এই জন্য এটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশন, যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে। এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে লঘু মাধ্যম কোনগুলো, ঘন মাধ্যম কোনগুলো। আমি বলে এসেছি, আর একবার বলে দিচ্ছি, এয়ার মানে বাতাস সবসময় লঘু মাধ্যমের মধ্যে পড়ে, আর কাঁচ, জল এইগুলো সবই কিন্তু ডেন্সার অর্থাৎ ঘন মাধ্যমের মধ্যে পড়ে। আশা করি দুটো কন্ডিশন তোমাদের ক্লিয়ার হয়েছে ইজিলি ভাবে। এবার আর একটা জিনিস বলে দেবো, আমি মিস করে গেছি। দেখো এখানে একটা পয়েন্ট তোমাদের উল্লেখ করে আমি রেখেছি, এই যে আই বলতে কোনটাকে বোঝায়, আর বলতে কোনটাকে বোঝায়, আমি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে তোমাদের একটা কন্ডিশন আমি দিয়ে রেখেছি, দেখো আর আই এর কন্ডিশন। এই আই বলতে কি, আই বলতে আমরা বুঝতে পারি যেটা এটা তো এই লাল কালারের যে আলোটা এসে পড়ছে, এই যে লাল কালারের যেটা চিহ্ন দেওয়া রয়েছে, এটা হচ্ছে আলোটা এসে পড়ছে আপাতিত রশ্মি। তাহলে আপাতিত রশ্মি আর অবিলম্বের মধ্যে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটাকে আমরা আই বলবো। আর এই নর্মাল অর্থাৎ অবিলম্বের মধ্যে এবং হচ্ছে প্রতিসিত রশ্মির মধ্যে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা ছোট হাতের আর বলবো, আর দিয়ে ডিনোট করি। তাহলে এই দুটো জিনিস তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন দেয়, কীরকম প্রশ্ন দেয়, যে আপাতিত রশ্মি যেটা আসছে তার সঙ্গে অবিলম্বের হচ্ছে কি কোণ উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে তোমার আই কোণ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ ইনসিডেন্ট অফ রে মানে আপতিত কোণ। আর এই যে কোণটা নিচের দিকে প্রতিসৃত হওয়ার পর অবিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এইটা হচ্ছে কি কোণ, প্রতিসৃত কোণ, সেটাকে আমরা আর দিয়ে ডিনোট করছি। বোঝা গেছে? এবার আমাদের আরেকটা প্রশ্ন এখান থেকে এসে থাকে যে কে বড় হবে, আই কোণ বড় হবে না আর কোণ বড় হবে। ফার্স্ট কন্ডিশন অনুযায়ী তোমার বড় হবে কে, আই সমান হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর হচ্ছে আর সমান হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। আই সমান হচ্ছে তোমার যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল সেটা সবসময়তেই বড় হবে কার, রিফ্লেক্টেড অ্যাঙ্গেলের থেকে। কেন, দেখো তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে, এর গ্যাপটা দেখো কতটা, এখান থেকে এর গ্যাপটা দেখো কতটা অ্যাঙ্গেলটা বড় হয়েছে, এই অ্যাঙ্গেলটা ছোট হয়েছে। কেন, এটা রেয়ার মাধ্যম থেকে ডেন্সার মাধ্যমে আসে ফার্স্ট কন্ডিশনের নিয়ম অনুযায়ী। লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আসে তখন হচ্ছে তোমার কি হয়, আই বড় হয়। আই মানে হচ্ছে আপাতন কোণ বড় হবে, ছোট হবে কে, তোমার প্রতিসরণ কোণ। কিন্তু দ্বিতীয় কন্ডিশনে যখন হচ্ছে মানে ঘন মাধ্যম থেকে মানে ডেন্সার থেকে রেয়ারে আসছে, মানে ঘন থেকে লঘুর দিকে আসছে, তখন দেখো আর বড় হয়ে যাবে। তখন কে বড় হচ্ছে, আর বড় হয়ে যাবে কন্ডিশনটা। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এখান থেকে প্রশ্ন দেয়, কন্ডিশন টাইপের প্রশ্ন দেয় যে কখন আপাতন কোণ বড় হবে, কখন হচ্ছে প্রতিফলন কোণ বড় হবে। তাহলে এইখানে কে বড় হচ্ছে, এখানে হচ্ছে প্রতিফলন কোণ বা প্রতিসৃত কোণটা বড় হবে, মানে আরটা, আইটা দেখো ছোট হবে আরের তুলনায়। বোঝা গেছে? এই দুটো জিনিস তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে, দুটো নিয়ম বা দুটো কন্ডিশন। এবার থার্ড কন্ডিশন বা থার্ড নিয়ম আলোর প্রতিসরণের। দেখো আলো যদি স্বাভাবিকভাবে সীমারেখায় অর্থাৎ স্বাভাবিকের সমান্তরালে আপতিত হয়, তাহলে অপরিবর্তিতভাবে দ্বিতীয় মাধ্যমটিতে প্রবেশ করবে। আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। এতক্ষণ ধরে আমরা তির্যকভাবে যখন আলোগুলো পড়ছিল তখন লঘু থেকে ঘনতে গেলে একরকম কন্ডিশন হচ্ছিল, অবিলম্বের দিকে সরে আসছিল এই দিকে। আর যখন সেটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছিল তখন সেটা কি হচ্ছিল, অবিলম্ব থেকে দূরের দিকে সরে যাচ্ছিল। এটা তো আমরা বললাম। কিন্তু 3 নম্বর কন্ডিশন হচ্ছে নো রিফ্লেকশন হবে, মানে এখানে কোনো রকম প্রতিসরণ হবে না। কেন হবে না, এখানে রিফ্লেকশন এই কারণেই হবে না, আলো লম্বভাবে একটা মাধ্যমে পড়ছে, ধরো লঘু মাধ্যমে লম্বভাবে পড়ছে, তাহলে ঘন মাধ্যমে লম্বভাবেই আলো বেরিয়ে যাবে। তাই কোনো রকম কিছু অ্যাঙ্গেল সিস্টেমে এখানে শুধু 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেমন ছিল সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলই থাকবে, এখানে কোনো রকম প্রতিসৃত কোণের সৃষ্টি হবে না। এই জন্য বলা হচ্ছে তোমার যদি অবিলম্বের উপর দিয়ে মানে অবিলম্বের সোজাসুজি কোনো রে যদি আসে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে, তাহলে সেই রে সোজাসুজি বেরিয়ে যাবে। ওকে, কোনো রকম অ্যাঙ্গেল সৃষ্টি করবে না, মানে কোণ সৃষ্টি করবে না, কোনো রকম চেঞ্জই হবে না, যেমনভাবে আলো আসছে তেমনভাবে চলে যাবে আলোটা। সিধে এরকম সোজা এলে সোজাই আলোটা বেরিয়ে চলে যাবে। এই হচ্ছে তোমার থার্ড নিয়ম। তাহলে 3টে নিয়ম এবং 3টে কন্ডিশন তোমরা বুঝতে পারলে আলোর প্রতিসরণের, আশা করি ইজিভাবে বুঝতে পেরেছো। হ্যাঁ, এখানে একটাই কথা তোমাদের বারবার বলবো, এই 3টে কন্ডিশন যে বুঝে যাবে, ওকে, তাহলে কিন্তু তোমাদের সমস্ত রকম প্রশ্ন তোমরা কিন্তু কভার করতে পারবে। বেশিরভাগ প্রশ্ন এখান থেকেই আসে। এই যে কন্ডিশনটা তোমাদের বললাম, আই অ্যাঙ্গেল বড় না আর অ্যাঙ্গেল বড়, মানে আপতন কোণ বড় নাকি প্রতিসৃত কোণ বড়, কে ছোট, এইখান থেকেই প্রশ্ন তোমাদের দেয়। হার্ড কোশ্চেন বলতে এরকমই কোশ্চেন হয়। তোমাদের কাছে কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তখন তোমরা এই প্রশ্নগুলোকে হার্ড বলে থাকো। কোশ্চেনগুলো হার্ড না, কনসেপ্টটা তোমরা বুঝে নাও। তোমাদের কোশ্চেন মুখস্থ করতে হবে না, তোমরা যে কোনো প্রশ্নের আনসার তোমরা ইজিলি করতে হবে। রেলের গ্রুপ ডি থেকে, এনটিপিসি থেকে, জেই থেকে, সমস্ত জায়গাতে কিন্তু কোশ্চেন এখান থেকেই হয়। এই কনসেপ্টটা যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে তোমরা যে কোনো প্রশ্নের আনসার দিতে পারবে। ওকে, এখানে আর একটা প্রশ্ন এইভাবেও আসে, দেখবে প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তোমাদের বলে দিই, আগে প্রিভিয়াস ইয়ারও প্রশ্ন এরকম এসেছিল। এই যে আমি বলছি রেয়ার মিডিয়াম ডেন্সার মিডিয়াম, অর্থাৎ রেয়ার মানে লঘু, ডেন্সার মানে ঘন, অনেক সময় প্রশ্ন এইভাবেও দেয়।
যে বাতাস থেকে আলো যখন জলের মধ্যে বা কাঁচের মধ্যে প্রবেশ করছে তখন আপাতন কোণ বড় হবে নাকি প্রতিসৃত কোণ বড় হবে। তাহলে এবার এখানের মধ্যে অনেকের মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছে যে বাতাস থেকে জলের মধ্যে বলছে, আরে বাতাস মানেই তো হচ্ছে রেয়ার কন্ডিশন, আমি তো বলছি মানে রেয়ার মাধ্যম মানেই বাতাস এয়ার, আর জল বা কাঁচ যখন বলবে তখন সেটা ডেন্সার মিডিয়াম, তাহলে সেটাই তুমি ফার্স্ট কন্ডিশনে লাগিয়ে দাও, তাহলেই তোমার হয়ে গেল। যদি এটা প্রশ্নটা উল্টো দিকে ঘুরিয়ে দেয় যে যে কোনো কাঁচ থেকে আলো যদি বাতাসের দিকে প্রবাহিত হয় তাহলে তোমার আপাতন কোণ বড় হবে নাকি প্রতিষ্ঠিত কোণ বড় হবে, তখন যদি তুমি 2 নম্বর কন্ডিশন লাগিয়ে দাও। তাহলে এই জিনিসগুলো তোমাদের কিন্তু বুঝে নিতে হবে। আমি তোমাদের তাই জন্য টোটাল ডাউটটাকে ক্লিয়ার করার চেষ্টা করলাম ইজিভাবে। আশা করি 3টে কন্ডিশন ক্লিয়ার হয়েছে, কোনো রকম ডাউট নেই। চলো আমরা নেক্সট আরেকটা জিনিস বুঝবো আমরা, সেটা হচ্ছে আলোর প্রতিসরণে আরেকটা জিনিস বুঝতে হবে, একটুখানি বাকি রয়ে গেছে, সেটা দেখে নাও। এই জিনিসটা তোমাদের লুসিয়েন্ট এই জায়গাটা পাবে না, কিন্তু এই জায়গার কনসেপ্টটা বোঝাটা খুবই দরকার, কারণ এই জায়গার কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে তবে আলোর প্রতিসরণটা পুরোপুরি ক্লিয়ার হবে। দেখো তোমাদের আমি বোঝাচ্ছি, দেখো ভালো করে বোঝো। একই রকম জিনিস, আমি উপর দিকটা এয়ার নিয়েছি, ওকে, এই নীল মতো যে তোমার অংশটা নিয়েছে সেটা হচ্ছে গ্লাস মানে কাঁচ নিয়েছে, ওকে, কাঁচের অংশ। এবার ইনসিডেন্ট রে, আপাতিত রশ্মি, ইনসিডেন্ট রে মানে আপাতিত রশ্মি, আপাতিত রশ্মিটা এখান থেকে তোমাদের উৎপত্তি হয়েছে, আপাতিত রশ্মিটা এই সোজা ধরো আসছে, তাহলে এই সোজা আসছে, তাহলে এই সোজা যে আসছে রশ্মিটা এইখানে এসে তোমার পয়েন্ট করছে, ও পয়েন্টে হচ্ছে মিলিত হলো। এবার এখান থেকে যখনই সে আলোটা যাওয়ার কথা হবে তখনই দেখতে পাচ্ছে সে কি হচ্ছে না লঘু মাধ্যম থেকে, মানে এয়ারে ছিল লঘু মাধ্যম, এটা তো গ্লাস নিয়েছি কাঁচ, তা কাঁচ কি মাধ্যম, ডেন্সার মাধ্যম অর্থাৎ ঘন মাধ্যম। তাহলে ঘন মাধ্যমে যখনই প্রবেশ করবে আলোটা যাওয়ার কথা ছিল ওই ডট ডট যে কালো লাইনটা টেনেছি এইটা দিয়ে, তাই অ্যাকচুয়ালি লাইনটা এই সোজাই তো স্ট্রেট হচ্ছে, দেখো ভালো করে, যাওয়ার কথা ছিল, কিন্তু প্রতিসরণে আলোটা যাবে না, কেন, এটা হচ্ছে তোমার লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে, তাই আলোটা কি হয়ে যাবে, এই দিকে সরে চলে আসবে মেন অক্ষ থেকে, এই যে এই ডট ডট লাইন থেকে সরে চলে এলো কোথায়, এই লাইনে, এই সোজা আলোটা যাবে, এই যে রেড কালারে গেছে এই সোজা আলোটা যাবে এই পয়েন্টে যে মিলিত হবে বি পয়েন্টে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এইটুকুন বিষয়টা। তাহলে এই যে সরে চলে এলো এটার ফার্স্ট কন্ডিশন নিয়ম অনুযায়ী ম্যাচ করলো কিনা, যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কি হয় না, এটা হচ্ছে সবসময়তেই অবিলম্বের দিকে সরে আছে, এইটা অবিলম্ব, এই যে এন আর এন, এই যে এন এই লাইনটা কি বলি আমরা, সোজা স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটাকে আমরা বলি অভিলম্ব। তাই এই অবিলম্বের দিকে সরে চলে এলো ফার্স্ট কন্ডিশন নিয়ম অনুযায়ী, ঠিক আছে। তাহলে ইনসিডেন্ট এটা পড়লো লঘু মাধ্যম দিয়ে, যে ঘন মাধ্যমে যেই প্রবেশ করলো অমনি আলোটা ঘুরে চলে এলো কি একটুখানি বেঁকে গেল, কার দিকে, অবিলম্বের দিকে, ওকে, এই দিকে বেঁকে চলে এলো, পর্যন্ত আমার মাধ্যমটা ছিল ঘন মাধ্যম, তাহলে এই পয়েন্টে এসে মিলিত হলো শেষ পয়েন্টটা। তাহলে এই পয়েন্টে প্রথমে এসেছিল, এসে চেঞ্জ করলো রেটা, চেঞ্জ করে এই পয়েন্টে আসার পর আবার একটা আমি অক্ষ টেনে নেবো, এই নর্মাল অক্ষটাকে আমরা কি বলছি, অবিলম্বটা না টেনে নিলে বুঝতে পারবে না, সেই জন্য আমরা টেনে নিচ্ছি, ওকে, কাল্পনিকভাবে। তাহলে এই অক্ষটা যদি টেনে নিই তাহলে এইখান থেকে আলোটা কি তৈরি হচ্ছে, এবার দেখো আবার এয়ার আছে বাতাস আছে, তার মানে আবার ঘন থেকে লঘুতে যাবে, মানে দ্বিতীয় কন্ডিশনে চলে যাবে। এবার একটু আগে আমি যে পড়িয়ে এলাম কন্ডিশনগুলো, দ্বিতীয় কন্ডিশনে কি হয় না, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন দিকে যায় তখন কি কন্ডিশনে বলা আছে, যে অবিলম্ব থেকে দূরের দিকে সরে যাবে, ওকে। তাই আলোটা এই সোজা যে বেরোচ্ছিল তার এই সোজা যাওয়ার কথা ছিল, আলোটা এই সোজা চলে যেত তো, কিন্তু এই সোজা গেল না, দিয়ে কোন দিকে যাচ্ছে, এই দিক দিয়ে বেরোচ্ছে আলোটা, ওকে। তো এই যে সরে গেল এইটাকে বলা হতে এমার্জেন্ট রে, কি রে, এমার্জেন্ট রে কাকে বলে আমি এখানে লিখে দিয়েছি। এমার্জেন্ট রশ্মি হলো প্রতিফলন বা প্রতিসরণের পর বা বিচ্ছুরণের পর যে রশ্মিটা আসে সেটাকে নাম দেওয়া হয়েছে ফিজিক্সের ভাষায় এমার্জেন্ট রে, আর কিছুই না। যেমন আমরা যে আলোটা পড়ে সেটাকে ইনসিডেন্ট রে মানে আপতিত রশ্মি বলি, তারপর যেটাকে প্রতিফলিত হয় সেটাকে আমরা রিফ্লেক্টেড রে বলি, কিন্তু তোমার প্রতিফলন বা প্রতিসরণের পরেও যেটা আবার একটা রশ্মি বেরোয় সেটাকে আমরা এমার্জেন্ট রে বলে থাকি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা। তাহলে এইটুকুন এমার্জেন্ট রেটা বুঝতে পারলে। তাহলে এটা থেকে আসল ব্যাপারটা হচ্ছে, প্রথমে দেখো এই সোজা এলো আলোটা লঘু মাধ্যম থেকে যেই ঘন মাধ্যমে প্রবেশ করলো বেঁকে গেল আলোটা, আবার যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে সেকেন্ড কন্ডিশন অনুযায়ী সেটা আবার অবিলম্বের দিক থেকে দূরের দিকে সরে গেল আলোটা, এই যে দূরের দিকে সরে গেল তাহলে অ্যাঙ্গেলটা বড় হলো, দ্বিতীয় কন্ডিশন অনুযায়ী অ্যাঙ্গেল বড় হওয়ার কথা ছিল, যে তোমার ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যে এটা তো ঘন গ্লাস হচ্ছে কাঁচ থেকে এয়ারে যাচ্ছে, মানে এই দিক থেকে এই দিকে যাচ্ছে, মানে কি ঘন থেকে লঘুতে যাচ্ছে, আর এটা কি লঘু থেকে ঘনর দিকে আসছিল, এটা ফার্স্ট কন্ডিশন কাজ করেছে, এটা সেকেন্ড কন্ডিশন কাজ করেছে, একসাথে দুটো কন্ডিশন। এখানে বোঝার বিষয় হচ্ছে এটাই, ভালো করে বোঝো, এই রেড কালারে যে লাইনটা গেছে এখান থেকে এসে এখানে বেঁকে আবার এই সোজা বেঁকে গেল লাইনটা, ওকে। এইবার দেখো অ্যাকচুয়ালি তো এই দিকে রেটা পড়ছিল, এই রেটার যে ডট ডট লাইনটা যে দেওয়া হয়েছে এই লাইনের সাপেক্ষে এই যে লাইনটা দেখো প্যারালালি আছে, এই লাইনটা যে চলছে এটা প্যারালালি মানে কি সমান্তরালে চলছে না, এই লাইনটা যতদূর চলবে এই লাইনটাও ততদূর পর্যন্ত চলে যাবে। তাহলে এই যে চলে যাচ্ছে এইখানে গ্যাপটা এটা প্যারালালি চলছে, এইটা প্যারালালি চলবে, তার কারণ হচ্ছে এটাই হচ্ছে প্রতিসরণ, মানে আলো যেখান দিয়ে তুমি পাস করাও না কেন,
আলোর মূল অক্ষ থেকে সরে যেতে পারে, সে বেঁকে আসতে পারে, কিন্তু আবার সেটা ইমার্জেন্ট হওয়ার পর, মানে সেটা প্রতিষ্ঠিত হওয়ার পর কিন্তু সেটা কিন্তু আবার সেই সেম প্যারালালই কিন্তু চলবে মূল অক্ষের। মূল অক্ষ এটা দিয়ে যেত, কিন্তু দেখো এটা দিয়ে না গিয়ে এটা দিয়ে যাচ্ছে, কিন্তু প্যারালালটা কিন্তু সেম আছে, প্যারালাল কিন্তু কোনো সময়তে চেঞ্জ হবে না। এইটা কিন্তু মাথায় রাখবে, এটা বোঝানোর জন্যই আমি বললাম। আর এই যে ডিস্টেন্সটা, এটাকে ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট বলে। ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট বলতে কি? ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট বলতে হচ্ছে পার্শ্বীয় স্থানচ্যুত, মানে পাশে সরে যায়। ওকে, পার্শ্বীয় স্থানচ্যুত। প্রশ্ন আছে ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট বা পার্শ্বীয় স্থানচ্যুত বলতে কি বোঝা হয় প্রতিসরণে? হচ্ছে মূল অক্ষ থেকে যেটা ইমার্জেন্ট রে যায়, সেই যে প্যারালালে চলে ঘটনাটা, সেটাই হচ্ছে তোমার ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বা পার্শ্বীয় স্থানচ্যুত বলা হয়। এই জায়গাটা বোঝানোর জন্য তোমাদের এইটা কিন্তু জানতে হবে। তাহলে বোঝা গেল যে দুটো কন্ডিশনকে এক জায়গায় মিক্স করলে অ্যাকচুয়ালি প্রতিসরণ কীভাবে কাজ করছে। ওকে, ইনসিডেন্ট রে আসার পর কীভাবে বেঁকে যাচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, আবার ঘন থেকে লঘুতে গেলে আবার কী করে সরে যাচ্ছে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা কন্ডিশন কাজ করছে। দেখো তোমাদের প্র্যাকটিক্যালি যদি জিনিসটা আমি তোমাদের ছবিটা দেখাই, একটা কাঁচের ধরো বক্স নিয়েছি, এই যে কাঁচের মতো অংশটা, এই সেম অংশটাই। এবার এর ভেতরে যদি লেজার লাইট যদি হচ্ছে তোমাদের পাস করাই, তাহলে তোমাদের কীরকম কন্ডিশনটা ঘটবে সেটা একটুখানি তোমাদের প্র্যাকটিক্যালি দেখে নাও। জিনিসটা কীরকম ঘটছে, কীভাবে কোন ডেটা ইনসিডেন্ট ডে, তারপর সেটা রিফ্লেক্ট হচ্ছে কীভাবে, এবং সেটা ইমার্জেন্ট রে হিসাবে বেরিয়ে যাচ্ছে কী করে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে কী করে হচ্ছে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে এবং এমার্জেন্ট রে হচ্ছে। প্র্যাকটিক্যালি তোমরা যদি লেজার লাইট পাস করো কোনো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে, সেম তোমাদের এই জিনিসটা ঘটবে। বোঝা গেল? চলো আমরা নেক্সট টাইপে চলে যাব। দেখো নেক্সট টাইপটা দেখো, এবার আসবো আমরা প্রতিসরণের সূত্রতে। এতক্ষণ আমরা প্রতিফলনের নিয়মটা বা কন্ডিশন 3টে পড়লাম এবং এক্সাম্পলটা দেখলাম। এবার আমরা প্রতিসরণের সূত্রতে পড়বো, ল অফ রিফ্লেকশন। ল অফ রিফ্লেকশনটা কি দেখো, এখানে দুটো বলে দিই। ল অফ রিফ্লেকশন প্রতিসরণে আছে দুটো। ওকে, ফার্স্ট ল অফ রিফ্লেকশন কি বলছে দেখো, আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং বিভেদ তলে অবস্থিত আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সবসময় একই সমতলে থাকে। এটা হচ্ছে প্রথম সূত্র প্রতিসরণের। ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে লাইনটা আমরা টেনেছি, এই লাইনটা ঘন থেকে লঘু মাধ্যমে আসার একটা মিডিল লাইন, এটাকে আমরা কি লাইন বলে থাকি? এটাকে আমরা বিভেদ তল বলে থাকি। ওকে, তাহলে এই যে আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি কোনটা? এইটা হচ্ছে আপাতিত রশ্মি। ধরো একটা লাইন আছে, এই লাইনে আমরা আলো পড়ছে, এটাকে বলবো কি? আপাতিত রশ্মি। এবং এরপর যেটা হচ্ছে ধরো এটা অক্ষ, এই বরাবর ধরো রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো? প্রতিষ্ঠিত রশ্মি। আর বিভেদ তল আমরা কোনটাকে বলবো? এইটাকে আমরা বিভেদ তল বলবো, তাই তো? তাহলে এই বিভেদ তলে অবস্থিত আপাতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপাতন বিন্দু, এই যে আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব যেটা আছে সেটা একই সমতলে আছে। মানে এইটা আর এইটা দেখো একই সমতলে অবস্থান করছে, দুটো একই সমতলে আছে। ওকে, এই জিনিসটা হচ্ছে তোমার প্রতিসরণের প্রথম সূত্র হিসেবে বলা হয়েছে। এবার হচ্ছে তোমার নেক্সট 2 নম্বর সূত্রটা কি? 2 নম্বর সূত্রটা প্রতিসরণের মোস্ট ইম্পর্টেন্ট। এটা স্পেসিফিকভাবে স্নেলের সূত্র বলা হয়। কিসের সূত্র? স্নেল ল। ওকে, আমি সমস্তটা ক্লিয়ার করে দেবো তোমাদের। স্নেলের সূত্রটা কি, সেটাই হচ্ছে প্রতিসরণের 2 নম্বর সূত্র। ওকে, প্রতিসরণের 2 নম্বর সূত্রকে স্নেলের সূত্র বলা হয়ে থাকে, স্নেল ল। এখানটা ভালো করে একটু বুঝে নেবে। এই জায়গা থেকে একটু নিউমেরিক্যালও প্রশ্ন আসে, খুব ইজিভাবে তোমাদের আমি বুঝিয়ে দেবো, বেশি কিছু হেডেক নেওয়ার দরকার নেই। এখানে দেখো অনেক কিছু লেখা আছে। আলোর একটা প্রদত্ত রঙের জন্য আপাতন কোণের সাইনের সাথে প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হচ্ছে একটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ ধ্রুবক থাকে। এটাই হচ্ছে স্নেলের সূত্র, তোমাদের লুসেন্ট বলছে। কিন্তু এখানটা দেখো পড়ে তোমরা কিছু বুঝতে পারবে না সচরাচর। তাহলে যারা বুঝতে পারবে না তাদের জন্য আমি ইজিভাবে জিনিসটা বলছি। স্নেলের সূত্র হচ্ছে এইটা। ওকে, এটা হচ্ছে স্নেলের সূত্র। সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু হচ্ছে মিউ। এই চিহ্নটাকে বলা হয় মিউ। 1 আর 2 দিয়েছি কেন না, এটা আমি পরে কন্ডিশন হিসাবে যখন নিউমেরিক্যাল করাবো সেখানে বোঝাবো। এটা আপাতত বোঝার দরকার নেই, এটুকুন বোঝো এটা ধ্রুবক বা কনস্ট্যান্ট বলা হয়। সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। এবার বলতে মিউ কাকে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? আগের দিন করিয়েছিলাম, আগের দিন ক্লাসটা যারা দেখেছিলে, প্রতিসরাঙ্ক সূচক রিফ্লেকটিভ ইন্ডেক্স পড়েছিলাম না আগের দিন। এই রিফ্লেকটিভ ইন্ডেক্স হচ্ছে যেটা, সেটাকে মিউ দ্বারা হচ্ছে তোমার ডিনোট করা হয়। ওকে, মিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রতিসরাঙ্ক সূচক ইকুয়াল টু হচ্ছে সাইন আই বাই সাইন আর। এইটাই হচ্ছে স্নেলের সূত্র। আমি জিনিসটাকে পুরোপুরি দেখো ইজিভাবে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দুটি নির্দিষ্ট মাধ্যম, একটা লঘু মাধ্যম, একটা ঘন মাধ্যম, দুটো তো নির্দিষ্ট মাধ্যম আছে। তাহলে দুটি নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি যখন প্রতিসরণ হবে, সেই সময় আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা কনস্ট্যান্ট থাকে। মানে লঘু মাধ্যম, ধরো এটা একটা লাইন, এখানে এটা হচ্ছে লঘু মাধ্যম উপর দিকটা, নিচের দিকটা ধরো ডেন্সার বা ঘন মাধ্যম। এবার লঘু মাধ্যম থেকে যখন আলোক রশ্মি পতিত হবে,
ঘন মাধ্যমের দিকে। ওকে, ভালো করে বুঝবে, এই দুটো মাধ্যম আছে, ফিক্স মাধ্যম থাকতে হবে, এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। আলোক রশ্মি যখন হচ্ছে এখান থেকে আপতিত হবে, আলোক রশ্মি আপতিত হলো, এবার কি হবে, আপতিত হওয়ার ফল আলোক রশ্মির প্রতিসরণ ঘটবে, প্রতিসরণে আপাতন কোণের যে সাইন, ওকে, আর হচ্ছে তোমার প্রতিসরণ কোণের সাইন। ধরো এই সোজা অক্ষ আছে, এবার এটা প্রতিসরিত হয়ে এরকম হলো, পাশে ছবিটা দেখলেও তোমরা বুঝতে পারবে। এটা ধরো লাইন আছে, এই লাইনের সাপেক্ষে এই সোজা আলোটা এলো, আলোটা আসার পর যাওয়ার কথা ছিল এই সোজা, কিন্তু না যেয়ে গেল কোথা দিয়ে, এখান দিয়ে। তাহলে এই যে কোণটা আইটা, এটা হচ্ছে আই, এইটা হচ্ছে তোমার আই কোণ, এটা হচ্ছে আর কোণ। আমি আর আই কোণটাকে বলে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। আপাতন কোণ যেটাকে বলা হয় সেটাকে আই, প্রতিষ্ঠিত কোণ যেটাকে বলা হয় সেটাকে বলা হয় আর। আমি একটু আগে সেগুলো প্রথমেই ক্লিয়ার করে দিয়ে এসেছি আমি। দেখো এইখানে ছোট হাতের আই বলতে এইটাকেই বোঝানো হয়েছে। আই বলতে কি বোঝানো হয়েছে না আপাতন কোণকে, আর আর বলতে কি বোঝানো হয়েছে, আর বলতে প্রতিসরণ কোণকে, মানে এই আরটার কথা বলা হয়েছে, মানে এই কোণটার যে অনুপাত এটা কিন্তু কনস্ট্যান্ট হবে। কখন না স্নেলের সূত্র অনুযায়ী, যখন সেটা হচ্ছে প্রতিসারণকের হচ্ছে সমান হবে, এই মিউটা হচ্ছে প্রতিসারণকের সমান হবে। ওকে, তাহলে এবার প্রতিসারণকের সমান হতে হলে কি করতে হবে, আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের যে অনুপাতটা, ওকে, মানে সাইন আই সাইন আর। এবার সাইন বলতে কি, কেন সাইন ব্যবহার করছে আই বাই আর না ব্যবহার করে, সাইন বলতে এই জায়গায় কোণটাকে ইউজ করার জন্য। ধরো এই যে কোণটা উৎপন্ন হলো, এই যে কোণটা উৎপন্ন হচ্ছে এর সাথে, এই কোণটা কত ডিগ্রি, 30 ডিগ্রি কি 40 ডিগ্রি, একটা তো কোনো একটা ডিগ্রি মান আছে, সেই মানটা এখানে বসাতে হবে। ওকে, এখান থেকে নিউমেরিক্যালে প্রশ্ন এলে এইভাবে আসে, মানে সাইনের আই এর জায়গায় তোমার কি করতে হবে, সাইন আই এই জন্য ইউজ করা হয়েছে। ধরো এটা 30 ডিগ্রি, তাহলে তুমি 30 ডিগ্রিটাকে কীভাবে ডিনোট করবে, এখানে 30-40 লিখবে না তো, এটা তোমার তো লটাকে রিপ্রেজেন্ট করার জন্য সাইন আই সাইন আর ব্যবহার করা হয়েছে। সাইনের জায়গায় তাহলে 30 ডিগ্রি বসাও, আর আরের জায়গায় ধরো এটা ধরো 20 ডিগ্রি, তাহলে এইখান থেকে তোমার 20 ডিগ্রি মান বসাও, 30/20 ডিগ্রি। এই জিনিসটা হচ্ছে এই জন্য ব্যবহার করেছে। আগের দিন যেমন থিটা ব্যবহার করা হচ্ছিল, মানে মানগুলোকে ডিনোট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সাইন আই সাইন আর বাই হচ্ছে মিউ, এটাকে বলে মিউ, এই চিহ্নটাকে বলা হয় মিউ। তাহলে মিউ হচ্ছে প্রতিসারণকের সমতুল্য, তোমাদের আমি এখানে লিখে দিয়েছি ওই জন্য বোঝার সুবিধার্থে। আশা করি ক্লিয়ার হচ্ছে। স্নেলের সূত্রটা কি, প্রতিসরণে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাত সর্বদা কি হবে, ধ্রুবক হবে, মানে কনস্ট্যান্ট হবে। আশা করি এবার বুঝতে পেরেছো। এখানে স্নেলের সূত্রটা তোমার ইজিভাবে আমি লিখে দিয়েছি। দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে আপাতন কোণের সাইন এবং প্রতিফলন কোণের সাইনের অনুপাত সর্বদা কি হবে, হচ্ছে ধ্রুবক হবে। এইটুকু লাইনটা মনে রাখবে, আপাতন কোণের সাইন আর হচ্ছে প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা কি হবে, কনস্ট্যান্ট হবে, ধ্রুবক হবে। ওকে, কনস্ট্যান্ট থাকবে, সেটাই হচ্ছে তোমার প্রতিসারাঙ্ক। এখান থেকে প্রতিসারাঙ্ক থেকে প্রশ্ন আসে নিউমেরিক্যালে। আমি পরবর্তীতে তোমাদের যখন লুসিয়েন্টের অবজেক্টিভ কোশ্চেনগুলো করাবো তখন কিন্তু তোমাদের আমি নিউমেরিক্যালগুলো করাবো। এখন আমি তোমাদের নিউমেরিক্যালগুলো করাচ্ছি না, কেন ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে, তাই তোমাদের নিউমেরিক্যালগুলো করাচ্ছি না। এখান থেকে নিউমেরিক্যাল কিন্তু আসবে, তোমাদের তখন আরও ক্যালকুলেশনগুলো করিয়ে দেবো আমি। এখানে কোশ্চেন হয়, ধরো প্রতিসারাঙ্কটা জানতে চাইলো, তোমার হচ্ছে আই এর মান দিয়ে দেবে, আর এর মান দিয়ে দিল, প্রতিসারাঙ্ক জানতে চাইলো, একটা হচ্ছে আই এর মান দিয়ে দিল, একটা প্রতিসারাঙ্ক দিয়ে দিল, দিয়ে বললো আর এর মানটা কত হবে। এইরকম ধরনের কোশ্চেনগুলো আসে, দুটো কন্ডিশন দেবে, একটা মান চাইবে। আশা করি তোমরা এইটুকুন জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রতিসরণের দুটো সূত্র পড়লাম, একটা ফার্স্ট সূত্র, একটা সেকেন্ড সূত্র। সেকেন্ড সূত্রটাকে স্পেসিফিকভাবে স্নেলের সূত্র বলা হয়ে থাকে, মানে বিজ্ঞানী স্নেল হচ্ছে এই সূত্রটা প্রথম দিয়েছিলেন বলে। বোঝা গেছে বিষয়টা। এবার আমরা আরেকটা জিনিস জেনে রাখবো, এই যে স্নেলের আইন বা স্নেলের ল, এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এটা জানাটা দরকার, যেটা আমি কোথায় ইউজটা করব, ব্যবহারটা কোথায় করব। এগুলো ধরো চশমা, কন্ট্যাক্ট লেন্স, ক্যামেরা, রংধনু ইত্যাদি যে অপটিক্যাল যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় না, সেইখানে হচ্ছে স্নেলের সূত্রটাকে প্রয়োগ করে ব্যবহার করা হয়। বোঝা গেল। এবার আমরা চলে যাব হচ্ছে প্রতিসরণে আরও কিছু ইনফরমেশান জানতে। দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই ধ্রুবক মানে এই যে কনস্ট্যান্টের কথা বললাম, আমরা একটু আগে মিউটা পড়ে এলাম, তাই এই ধ্রুবকটা মিউকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ সূচক বলা হয়। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, আগেরটা যখন আমরা পড়লাম সেখানে কি বললাম, যে একটা মাধ্যম সেটা হচ্ছে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমের দিকে আসছে তখন এই দিকে না যেয়ে আলোটা কি হচ্ছে এইদিকে সরে আসছে, এটা যদি লঘু থেকে ঘনতে আসে, তাই তো। তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে, প্রথম মাধ্যম কি লঘু মাধ্যম, আর দ্বিতীয় মাধ্যম কি নেক্সট যে মাধ্যমটা যাবে, ওকে, এটা উল্টোটাও হতে পারে, সেকেন্ড কন্ডিশনের লতেও যেতে পারে, যে কি না ঘন মাধ্যম থেকে ধরো উপর দিকটা আমরা ডেন্সার নিয়েছি আর নিচের দিকটা হচ্ছে তোমার রেয়ার নিয়েছি, মানে হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, তখন তাহলে কি হবে, তখন এই দিকে আলোটা আসার পর এই দিকে সরে যাবে, এখানে যাওয়ার কথা ছিল এইদিকে না যে এই দিকে সরে যাবে। ওকে, ঘন থেকে যখন লঘুতে যাবে, তাহলে এই প্রথম মাধ্যম আর দ্বিতীয় মাধ্যম এই জন্য বলা হচ্ছে যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ সূচক বলা হয় হচ্ছে মিউকে, যেটাকে আমরা প্রতিসারাঙ্ক বলে থাকছি, সেটা কনস্ট্যান্ট থাকছে। ওকে, যেটাকে আমরা প্রতিসারাঙ্ক বলছি, মিউ দ্বারা প্রকাশ করা হচ্ছে। ওকে, সেটা সূত্রটা তোমাদের এখানে দেওয়া রয়েছে, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু হচ্ছে মিউ, কনস্ট্যান্ট ধ্রুবক। আমি এটা বিষয়টা আমি ক্লিয়ার করে এসেছি একটু আগে, তোমার এটা আমি বললাম কেন সাইন আই সাইন আর হচ্ছে এবং কি করে হচ্ছে।
এবার দেখো আরেকটা পয়েন্ট, একটি মাধ্যমের পরম প্রতিসরণকারী সূচকের প্রদত্ত মাধ্যমের মুক্ত স্থান বলতে শূন্য স্থানের কথা বলা হয়েছে, আলোর গতির অনুপাত হিসাবে সংজ্ঞায়িত করা হয়। মানে একটা মাধ্যমের পরম প্রতিসরণকারী সূচক যেটা থাকবে, পরম প্রতিসরণকারী সূচককে কি বলা হয় বলো তো? অ্যাবসলিউট রিফ্লেক্টেড ইন্ডেক্স। ওকে, এটাকে প্রদত্ত মাধ্যমের শূন্য স্থানে আলোর গতির অনুপাত হিসাবে সংজ্ঞায়িত করা হয়। কেননা ভ্যাকুয়ামে মানে শূন্য স্থানে যখন আলোর গতি থাকে সেটাকে সংজ্ঞায়িত করতেই পরম প্রতিসরাঙ্ক সূচককে ব্যবহার করা হয়ে থাকছে কোনো মাধ্যমে। ওকে, আরেকটা দেখো বিষয়টা, পরম প্রতিসরাঙ্ক সূচক বলতে কি বোঝায়? আগের দিন আমি একটুখানি করিয়েছিলাম এই বিষয়টা, তোমাদের লুসেন্টে ছিল বলে আজকে তোমাদের ডিটেলসে এটা জানতে হবে। প্রতিসরাঙ্ক সূচক মানে পরম প্রতিসরাঙ্ক সূচককে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, যেটা আমি একটু আগেও বারবার ধরে বলে আসছিলাম। এটাকে সূত্রটা কি না, শূন্যতায় আলোর গতিবেগ মানে স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম, মানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই মাধ্যমে আলোর গতিবেগ, মাধ্যম বলতে মিডিয়ামে। ওকে, স্পিড অফ লাইট ইন দ্য মিডিয়াম বলতে মাধ্যম মানে লঘু মাধ্যম নাকি ঘন মাধ্যম, সেই মাধ্যমের কথা বলা হচ্ছে। মানে শূন্যতায় আলোর গতিবেগকে যদি আমি কোনো মাধ্যমের আলোর গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে আমরা পরম প্রতিসরাঙ্ক সূচকটা পাবো। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। এটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করে থাকি। ওকে, তাই এখান থেকেও কিন্তু নিউমেরিক্যালে প্রশ্ন আসে, সেটাও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। এইটাও যেমন একটা নিউমেরিক্যাল থেকে প্রশ্ন আসে বিভিন্ন রকম প্রতিসারাঙ্ক বার করতে যে, আর এখান থেকে পরম প্রতিসারাঙ্কের সূচক বার করতে গেলে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দুটো কিন্তু আলাদা, একটা প্রতিসারাঙ্ক, একটা প্রতিসারাঙ্কের পরম মান বা সূচকটা ব্যবহার করছি আমরা। আশা করি খুব ইজি বিষয়টা কিছুই নয়, বুঝতে পারলে খুবই ইজি। ধরো কিরকম ধরনের প্রশ্ন এখান থেকে আসে সেটাও তো জানা দরকার, যে এত কিছু আমি পড়লাম কিন্তু প্রশ্নটা কিরকম আসে। স্যার প্রশ্ন আসে এরকম, ধরো বলে দেবে এআর এ রিফ্লেক্টেড ইন্ডেক্স কত। এবার তুমি আমাকে বলো যে রিফ্লেক্টেড ইন্ডেক্স মানে কি? প্রতিসারাঙ্ক সূচক। এবার তুমি প্রতিসারাঙ্ক সূচক বার করতে গেলে তোমাকে তাহলে এখানে কোশ্চেন শুধুমাত্র বলবে না, যখন এরকম ধরনের কোশ্চেন আসে যে এআর এ প্রতিসারাঙ্ক সূচক কত, তখন তোমাকে ক্যালকুলেশন করতে দেওয়া হয় না, তখন তোমাকে কোনো মানই দেওয়া হয় না, শুধু জাস্ট প্রশ্নটা করে দেওয়া হয় এআর এর বা তোমার বলতে পারে কার্বনের বা বলতে পারে টারপিন অয়েলের, বেঞ্জিনের বা কাঁচের কিছু না কিছু বলে দেয়, দিয়ে বলে রিফ্লেক্টেড ইন্ডেক্স কত, সেগুলো জানতে চাই। এরকম ধরনের প্রশ্ন খুবই আসে এক্সামে, তা সেইগুলো তোমাদের কিন্তু মুখস্থ করে রাখতে হবে। কেন না, এগুলো শর্ট প্রশ্নে আসে, তো এই শর্ট প্রশ্নগুলো তুমি ক্যালকুলেশন করতে যাবে না, এগুলো তোমাদের ইজিলিভাবে চলে আসবে। যখন তোমাকে দুটো করে মান চাইবে, যখন তোমাকে একটা মানের জায়গায় আর একটা মান বসিয়ে দেবে, তখন তোমাদের কিন্তু তোমাদের ক্যালকুলেশন করতে হবে। ধরো প্রতিসারাঙ্ক চাইছে কোনো জায়গায়, সেখানে তোমাদের সাইন আয়ের মান অথবা সাইন আয়ের মান দেওয়া থাকতে হবে, তবেই সেখানে প্রতিসারাঙ্ক তোমাকে বার করতে পারবে। ওকে, তাহলে প্রতিসারাঙ্ক আর সাইন আয়ের মান যদি দেওয়া থাকে তাহলে তোমার আর এর মানটা বার করতে পারবে। তাই এইরকমভাবে জিনিসগুলো যখন থাকবে তখন তুমি নিউমেরিক্যালে যাবে। কিন্তু তোমাকে ডাইরেক্ট প্রশ্ন যখন করবে যে পরম প্রতিসারাঙ্ক যেগুলো থাকে মানে প্রতিসারাঙ্কের সূচকগুলো, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, তাই এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, এক্সামে প্রশ্ন এসেছে। আর একটা কথা তোমাদের বারবার করে নোট করে দেবো এখানে, এই জায়গাটা থেকে আরেকটা জিনিসও আছে। তোমরা ভাবছো যে আমি একটা দুটো মুখস্থ করে যাব তাহলে তোমাদের এক্সামে কভার হয়ে যাবে, না। যারা রেলের এক্সাম দিতে যাচ্ছ তাদেরকে আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি, এরকম ধরনের শুধু পড়ে গেলে হবে না। তোমাদের A to Z আমি যে চারটা দিয়েছি, চারটা গোটাটাই মুখস্থ করে যেতে হবে। কেন বলছি দেখো, আগের বারে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল তোমাকে অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডারে তোমাদের সাজাতে দিয়েছিল, মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজাতে দিয়েছে রিফ্লেক্টেড ইন্ডেক্স অনুযায়ী। তাহলে তুমি কি করে সাজাবে? তুমি শুধু এয়ারের জানো, শুধু ধরো কাঁচের জানো, শুধু ধরো কার্বনের জানো, আর কিছু জানো না, বা কেরোসিনের জানো। তাহলে তুমি বাদ বাকিগুলো তুমি যদি না জানো, তাহলে তোমাকে সেইগুলো যদি দিয়ে দেয় তাহলে তুমি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সাজাবে কি করে? এবার তাহলে বলবে তাহলে অনেক আছে, তাহলে সবই পড়বে, সব এক্সামে আসে না। এই জন্যই তোমাদের এই চারটা দিয়েছি, এইটা ইম্পর্টেন্ট চার্ট, এই চারটা থেকে প্রশ্ন তোমাদের আসবে। ওকে, এই দেখো এখানে তোমাদের কিছু নাম তোমাদের দেওয়া রয়েছে আর এখানে কিছু নাম দেওয়া রয়েছে, এই কটা তোমরা করে যাও, কমন 100% তোমরা পাবে। বিশেষ করে আগের বারে তোমাদের অনেকগুলো এক্সামে কিন্তু এখান থেকে এসেছে, শর্ট প্রশ্ন এসেছিল, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারও কিন্তু সাজাতে এসেছিল। ডায়মন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডায়মন্ড এখানের মধ্যে সবথেকে বেশি দেখো ডায়মন্ড 2.42 রিফ্লেক্টেড ইন্ডেক্স। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে পারবে। হ্যাঁ, এখান থেকে আরেকটা শর্ট প্রশ্ন আসে, বলে দিই এই জায়গায়, যে সব থেকে রিফ্লেক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসারাঙ্ক সূচক সবচেয়ে কম কার? এআরের, এটাও কিন্তু জেনে রাখবে, মানে বাতাসের। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। চলো এবার আমরা জানবো প্রতিসারাঙ্কের মান নির্ভর করে কোন কোন বিষয়ের উপর। প্রতিসারাঙ্কের মান প্রথমেই আমরা যেটা জানবো, একটি মাধ্যমের প্রতিসরণকারী সূচক বিভিন্ন রঙের জন্য ভিন্ন হয়ে থাকে। মানে রং যদি তোমার চেঞ্জ হয়, মানে কালার যদি চেঞ্জ হয়, কোনো প্রতিসরণকারী সূচক বিভিন্ন রঙের জন্য কিন্তু ভিন্ন হবে। মানে রিফ্লেক্টিভ ইন্ডেক্স যেটা হবে, কোনো মাধ্যমে যদি তার রংটা চেঞ্জ হয় তাহলে কিন্তু প্রতিসরণকারী সূচকও কিন্তু চেঞ্জ হবে। কেন? রং বিভিন্ন রকম বিভিন্ন সূচকে রয়েছে, রিফ্লেক্টেড ইন্ডেক্সগুলো কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা রঙের, লাল, হলুদ, সবুজ, প্রত্যেকটার রিফ্লেক্টেড ইন্ডেক্স মানে প্রতিসরণকারী সূচক কিন্তু ভিন্ন হবে। ওকে, একটা মাধ্যমে যদি প্রতিসরণকারী সূচক বিভিন্ন রঙের জন্য কিন্তু ভিন্ন হবে,
ওকে, তোমার সেটা লঘু মাধ্যমই যাক আর ঘন মাধ্যমই যাক, তুমি যদি কালার চেঞ্জ করো তাহলে প্রতিসরণকারী সূচক কিন্তু চেঞ্জ হবে। এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন বাই লাইন ইম্পর্টেন্ট। কনসেপ্টটা বুঝে নাও, তোমাকে কোনো শর্ট প্রশ্ন মুখস্থ করতে হবে না। এইটুকু মনে রেখে তুমি এক্সাম দিতে যাও, কনসেপ্ট মনে রেখে তোমরা যে কোনো প্রশ্ন ইজিলি আনসার করতে পারো। যদি শর্ট কোশ্চেন করতে চাও তাহলে শর্ট কোশ্চেন তুমি যদি হাজারও করে ফেলো তাহলেও কিন্তু তোমার প্রশ্ন মনে হবে সবই আনকমন। বিষয়টা বোঝা যাচ্ছে? তাই আলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির সাথে একটি মাধ্যমের প্রতিসরণ সূচক হ্রাস পায়। লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলতে ওয়েভ লেন্থের কথা বলা হচ্ছে। ওকে, ওয়েভ লেন্থ যদি কি হয়, বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়, ওয়েভ লেন্থ যদি বাড়ে তাহলে একটি মাধ্যমের প্রতিসরণ সূচক মানে রিফ্লেক্টিভ ইন্ডেক্স হচ্ছে হ্রাস পাবে, মানে কমে যাবে। রিফ্লেক্টিভ ইন্ডেক্স হচ্ছে হ্রাস পাবে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার ধরে বলছি, এখান থেকে বারবার এক্সামে প্রশ্ন আসে এই লাইনটাকে তুলে, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে আলোর প্রতিসরণ সূচক কি হবে, কমে যাবে, বেড়ে যাবে, একই থাকবে, কি হবে, প্রথমে বাড়বে তারপর কমবে, এরকম বিভিন্ন রকম কন্ডিশন তোমাকে দিয়ে দেবে। কিন্তু তোমাদের মাথায় একটা জিনিসই রাখতে হবে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় মানে ওয়েভ লেন্থটা যদি বাড়ে তাহলে প্রতিসরণ সূচক মানে রিফ্লেক্টিভ ইন্ডেক্স সবসময়তেই হ্রাস পাবে, মানে কমে যাবে। ওকে, বোঝা গেল? তাই একটি মাধ্যমের প্রতিসরণ সূচক আলোর বেগুনি রঙের জন্য সর্বাধিক, এটা তোমাদের লুসেন্টে রয়েছে। আর এই কারণে মানে এই কন্ডিশনের জন্যই কিন্তু বেগুনি রঙের হচ্ছে কি হয়, আলোর প্রতিসরণ সূচক হচ্ছে সর্বাধিক হয়। এখান থেকেও শর্ট প্রশ্ন আছে, কোন রঙের প্রতিসরণ সূচক সবচেয়ে বেশি? বেগুনি রঙের। ওকে, ভায়োলেট হচ্ছে তোমার কালারটা, এটা হচ্ছে সর্বাধিক, ম্যাক্সিমাম থাকে। আর মিনিমাম কার থাকে মানে সর্বনিম্ন কার থাকে কোন কালারে? লাল রঙের আলোর হচ্ছে প্রতিসরণ সূচক মানে রিফ্লেক্টিভ ইন্ডেক্স সবচেয়ে কম। এই দুটো জায়গা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। ওকে, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, আরেকটা জিনিস বলবো, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে একটি মাধ্যমের প্রতিসরণ সূচক হ্রাস পাবে। যদি টেম্পারেচার যদি বেড়ে যায়, টেম্পারেচার যদি হাই হয় তাহলে কি হবে, প্রতিসরণ সূচক হচ্ছে তোমার ডিক্রিজ হয়ে যাবে। ওকে, বোঝা গেছে? টেম্পারেচার যদি হাই হয়, তাপমাত্রা যদি বাড়ে একটা মাধ্যমে, তাহলে কিন্তু তোমার কি হয়ে যাবে, প্রতিসরণ সূচকটা হচ্ছে কমে যাবে। এই কন্ডিশন থেকেও কিন্তু প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। ওকে, যখন হচ্ছে তোমার কি হয়, টেম্পারেচার বাড়ে, তাহলে কোনো মাধ্যমের ভেতর দিয়ে ধরো আলো প্রবাহিত হচ্ছে, লঘু মাধ্যম থেকে ধরো যাচ্ছে, তাহলে এই সময় যাওয়ার সময় যদি তার টেম্পারেচারটা বেড়ে যায়, ধরো 20 ডিগ্রি ছিল 30 ডিগ্রি হয়ে গেল, টেম্পারেচার বেড়ে গেল, তাহলে প্রতিসরণ সূচক কি প্রভাব পড়বে? প্রতিসরণ সূচক হচ্ছে কমে যাবে তার। ওকে, বোঝা গেছে? এই জিনিসটা হচ্ছে ঘটছে। এবার নেক্সট আমরা জানবো হচ্ছে আরেকটা কন্ডিশন, প্রতিসরণ আরেকটা মান নির্ভর করে যখন আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, অর্থাৎ লঘু মাধ্যম থেকে ধরো ঘন মাধ্যমে যাচ্ছে। ওকে, একটা মাধ্যম রয়েছে, ওপর দিকটা ধরো এয়ার আছে, নিচের দিকটা ধরো হচ্ছে তুমি ধরে নাও ওয়াটার আছে। ওকে, ওয়াটার আছে নিচের দিকটা। তাহলে এবার এই এয়ার মানে কি? এয়ার মানে লঘু মাধ্যম, ওয়াটার মানে কি মাধ্যম? ওয়াটার মানে হচ্ছে তোমার ঘন মাধ্যম। ধরো এই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো হচ্ছে প্রবেশ করছে, তাহলে এই লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমের দিকে আলো যাচ্ছে তখন কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি এবং পর্যায় মানে হচ্ছে ফেজ, এটা পরিবর্তন হয় না। কি হয় না? কম্পাঙ্ক এবং পর্যায় পরিবর্তন হয় না, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ পরিবর্তিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা। যদি দেখো যে কোনো আলোকরশ্মি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, সেটা হচ্ছে লঘু থেকে ঘন হতে পারে বা ঘন থেকে লঘু হতে পারে, যে দিক থেকেই যাক না কেন, সেটা যাওয়ার সময় তার কম্পাঙ্ক এবং পর্যায়ের কোনো রকম পরিবর্তন হয় না, মানে ফ্রিকোয়েন্সি এবং ফেজের কোনো রকম পরিবর্তন হয় না, ডু নট চেঞ্জ। বাট ওয়েভলেন্থ অ্যান্ড ভেলোসিটি কিন্তু চেঞ্জ হয়ে যায়। ভেলোসিটি মানে বেগ, ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ কিন্তু পরিবর্তিত হয়। এই যে ছোট ছোট কনসেপ্টগুলো, এটা প্রতিসরণের মান নির্ভর করে কিসের ওপর, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। তোমাকে এক একটা লাইন তুলে জিজ্ঞাসা করে অপরটা কি হবে। ওকে, তোমাকে বলে দেবে যে যখন আলোকরশ্মি লঘু থেকে ঘনতে যাচ্ছে তখন কম্পাঙ্ক পরিবর্তন হয় না না একই থাকে। তুমি বলো কম্পাঙ্কের তো কোনো রকম পরিবর্তন হয়ই না। কম্পাঙ্ক এবং পর্যায় মানে ফ্রিকোয়েন্সি এবং ফেজের কোনো রকম পরিবর্তন হয় না, শুধুমাত্র পরিবর্তন হয় কার? ওয়েভলেন্থ অ্যান্ড ভেলোসিটি মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগের। আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে যে তিনটে পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট তোমাদের আরও মান কিছু তোমাদের জানতে হবে, যেটা তোমাদের আমি জানিয়ে দেওয়ার এই জন্যই চেষ্টা করছি। এইটা তোমাদের এনসিইআরটি বেস। কেন এনসিইআরটি বেস? এখান থেকে প্রশ্ন আছে। এটা তোমাদের লুসিয়েন্টে নেই, এই জায়গাটা আমি তোমাদের ডিটেলসটা ক্লিয়ার করেছি এক্সট্রা ইনফরমেশন হিসাবে। এটাও তোমাদের কিন্তু জেনে রাখতে হবে, স্কিপ করলে তোমাদেরই লস। ওকে, এই জায়গাটা কেন, এই জায়গা থেকে প্রশ্ন তোমাদের অলরেডি এক্সামে কিন্তু অনেকবার এসেছে। এক একটা করে দেখে নাও। ঘন মাধ্যম অপেক্ষা লঘু মাধ্যমে আলোর বেগ বেশি হবে। সবসময় মাথায় রাখবে যে ঘন মাধ্যম মানে কাঁচ, জল, এগুলো তো ঘন মাধ্যম, তাই ঘন মাধ্যম অপেক্ষা লঘু মাধ্যমে আলোর বেগ বেশি। লঘু মাধ্যম বলতে কি? এয়ার মানে বাতাসে আলোর বেগ সবসময় বেশি, এটা আমরা প্রথম থেকেই জানি। সেই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই হচ্ছে প্রতিসরণকে, যে ঘন মাধ্যম অপেক্ষা লঘু মাধ্যমে আলোর বেগ বেশি। কেন বেশি? না লঘু মাধ্যমটা হচ্ছে হালকা হয়। ওকে, সেখানে আলোর বেগ সবথেকে বেশি হয়। সেকেন্ড হচ্ছে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হলে আলোর বেগ কম হয়। কোনো মাধ্যমে
যখন প্রতিসারাঙ্কটা বেশি হবে, মানে রিফ্লেক্টিভ ইন্ডেক্সটা যখন বেড়ে যাবে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা, রিফ্লেক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসারাঙ্ক যখন বেড়ে যাবে কোনো মাধ্যমে, তাহলে আলোর বেগের ওপর কী পরিবর্তন হবে, আলোর বেগ কমে যাবে। যখন প্রতিসারাঙ্ক যদি বেড়ে যায় কোনো জায়গায়, তাহলে আলোর বেগ কিন্তু কমে যাবে। এই জায়গাটা কিন্তু একদম মানে 100% ইম্পর্টেন্ট। কেন বলছি, এইখান থেকে 90% প্রশ্ন আসেই একদম এক্সামে। গ্রুপ ডিতে প্রত্যেকটা শিফটে এই জায়গা থেকে প্রশ্ন এসেছিলো, এনটিপিসিতে এসেছে, তোমাদের ইউপিএসসিতে এসেছে, এসএসসিতে এসেছে, এই লাইনটা থেকে খুবই প্রশ্ন আসে। তাই এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। মাধ্যমের যখন প্রতিসারাঙ্ক বেড়ে যায় তখন আলোর বেগ কী হয়ে যায়, কমে যাবে। কারণ তোমরা তাহলে 2 নম্বর পর্যন্ত বুঝতে পারলে দুটো পয়েন্ট। আর একটা পয়েন্ট তোমাদের ইম্পর্টেন্ট, প্রতিসারাঙ্ক কম হলে আলোর বেগ বেশি হবে। আগেরটা কি বললাম, প্রতিসারাঙ্ক যদি বেশি হয় আলোর বেগ কম হবে, প্রতিসারাঙ্ক যদি বেড়ে যায়, হায়ার হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, আলোর বেগটা কমে যাবে। এটা 2 নম্বরে আমরা পড়েছি। কিন্তু 3 নম্বরে বলছে প্রতিসারাঙ্ক যদি কমে যায় তাহলে আলোর বেগ হচ্ছে কি হয়ে যাবে, বেড়ে যাবে। মানে লোয়ার দ্য রিফ্লেক্টিভ ইন্ডেক্স, মানে রিফ্লেক্টিভ ইন্ডেক্স হচ্ছে যদি কমে যায়, তাহলে হায়ার দ্য স্পিড অফ লাইট, আলোর বেগটা বেড়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 3টে পয়েন্ট তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিলাম, এটা এনসিইআরটি বেসড। এই জায়গাতে কিন্তু প্রশ্ন আসেই এক্সামে। তাই এই জায়গাটা তোমাদের কিন্তু ভালো করে মাথার মধ্যে রাখতে হবে প্রতিসরণ পড়তে গেলে বা প্রতিসারাঙ্ক পড়তে গেলে। বোঝা গেছে? তাহলে 3টে কন্ডিশন তোমরা বুঝতে পারলে। ধরো এরকম ধরনের প্রশ্ন দেবে, হচ্ছে বাতাস থেকে কোনো আলো তির্যকভাবে তোমার জলের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে তার প্রতিসারাঙ্ক যদি বেশি হয় তাহলে আলোর বেগের উপর কী প্রভাব পড়বে। প্রশ্নটা দেখে মনে হচ্ছে বিশাল বড়, তুমি যদি এইটুকুন পয়েন্টটা জেনে রাখো, 2 নম্বর পয়েন্টটা, যে মাধ্যমের প্রতিসারাঙ্ক যখন বাড়বে তাহলে আলোর বেগ কী হয়ে যাবে, কমে যাবে। প্রশ্ন যাই দিক না কেন, সেটা বাতাস থেকে দিক আর এতেই দিক, এখানে দুটো মাধ্যমের কথাই বলা হয়েছে। ওকে, এই 3টে জিনিস যদি তোমরা মনে রাখো তাহলে দেখবে তোমরা কোনো রকম প্রশ্নে কোনো রকম আটকাবে না, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। চলো আমরা পরবর্তী চলে যাব আলোর প্রতিসরণে আরও কিছু ইনফরমেশানে। প্রতিসরণের কিছু দৃষ্টান্ত বা উদাহরণ রয়েছে, সেগুলো আমাদের জেনে নিতে হবে। একটি রৈখিক বস্তুর নমন যখন একটি তরলের পৃষ্ঠের দিকে ঝুঁকে থাকা তরলে আংশিকভাবে ডুবে থাকে। এই বিষয়টা দেখো, এই বিষয়টা তোমরা সকলেই জানো। তোমাদের একটা যদি ছবি দেখে তোমরা ইজিলি বুঝতে পারবে লেখাটার থেকে, যে কোনো রৈখিক বস্তু যখন একটা জায়গায় নমন হয়, মানে বক্র হয়ে বেঁকে যায়, তখন তরল পৃষ্ঠের সাথে ঝুঁকে থাকে না। দেখো তোমরা যদি একটা গ্লাসে জল নাও, এই যে পাশে ছবিটা তোমাদের আমি দেখিয়েছি, এই যে পাশে তোমাদের ছবিটা রয়েছে, এই যে গ্লাসের মধ্যে জল নিয়ে যেটা পেন্সিলকে বা পেনকে বা যে কোনো বস্তুকে, দণ্ডকে তুমি যদি এর ভেতরে রাখো, দেখবে এটা কি হচ্ছে, এই অ্যাঙ্গেলে আসার পর এই জল থেকে মানে লঘু মাধ্যম থেকে যখনই ঘন মাধ্যমে যাচ্ছে, ওপর দিকটা এয়ার বাতাস আছে, নিচের দিকটা জল, মানে কি ঘন মাধ্যমে যাচ্ছে, তখন কি হবে, অ্যাকচুয়ালি যার কথা ছিল এই সোজা, কিন্তু সে চলে যাবে কোথা দিয়ে, এই সোজা দিয়ে। এই যে বাঁকটা যে সৃষ্টি হচ্ছে, এটা কিসের কারণে হয়, প্রতিসরণের কারণে। ওকে, রৈখিক কোনো বস্তু বা দণ্ড তুমি যদি নাও, জলের ভেতর যদি প্রবেশ করো, তাহলে সেটা কি হয়ে যাবে, বেঁকে যাবে। এরকম ধরনের আমরা দেখি না, তোমরা পরীক্ষা করে ঘরে দেখতে পারো। তাহলে তোমরা এটা ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এইটা হচ্ছে তোমার একটা উদাহরণ বলতে পারো প্রতিসরণের, এটা কারণে হয়ে থাকে। আর একটা উদাহরণ তোমাদের দেবো 2 নম্বর, তারা ঝিকমিক করে, আকাশে যে তারারা যে ঝিকমিক করে, এটাও কিন্তু প্রতিসরণের কারণেই হয়ে থাকে। এবং সকাল এবং সন্ধ্যায় সূর্য যে ডিম্বাকৃতির মতো দেখায়, মানে সকালবেলা যখন সূর্যোদয় হয়, মানে সূর্য ওঠে, এবং সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত যায়, সেই সময় সকাল এবং সন্ধ্যা সূর্যের আকৃতিটা দেখবে অনেকটা ডিমের মতো হয়ে যায়। সেটা কেন হয়, এই প্রতিসরণের কারণেই হয়ে থাকে, মানে ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার দেখায়। ওকে, তাহলে তোমরা এই জিনিসগুলো কিন্তু তোমরা জানবে, এই জায়গাগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ভালো ভালো কনসেপ্টে তোমাদের প্রশ্ন আসে, তাই এই প্রয়োগগুলো জানতে হবে এবং কেন হচ্ছে সেটাও জানতে হবে। কেন হচ্ছে, তোমরা প্রতিসরণের কারণে হচ্ছে। এটা ধরো পৃথিবী, ওকে, এই অংশটা পৃথিবী। তাহলে এই পৃথিবী থেকে কোনো দর্শক ব্যক্তি এখানে দাঁড়িয়ে দেখছে, দেখো সূর্যের সঠিক অবস্থান হচ্ছে এই জায়গাটা, গোল সূর্য এই জায়গায় রয়েছে। তাহলে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে সামান্য উপবৃত্তাকার বা ডিম্বাকৃতি দেখায় এই কারণে, কারণ সূর্যোদয় সূর্যাস্তের সময় সূর্য দিগন্তের খুব কাছে অবস্থান করছে। এই যে সূর্যটা রয়েছে, এই সূর্যের যখন আমরা এইখানের যে রশ্মিগুলোর কথা বলবো, এই রশ্মিগুলো এখানে আসতে যতটা টাইম নেবে, এই পেছন দিকের রশ্মিটা আসতে তার থেকে বেশি সময় নেবে না কম সময় নেবে বলো, এর থেকে তুলনামূলক বেশি সময় নেবে। কেন, এইখান থেকে এইটুকুন গ্যাপটা তো সময় লাগবেই আসতে, এইটুকুন গ্যাপ আছে এক্সট্রা। তাহলে এই গ্যাপটা, তার মানে সূর্যের যে নিম্ন প্রান্তের রশ্মিগুলো, মানে এইখানের রশ্মিগুলো আসতে যে টাইমটা নেবে, এইখানের রশ্মিগুলো আসতে একটু বেশি সময় নেবে। তাহলে এই যে ওপর প্রান্ত থেকে নির্গত রশ্মিগুলো অপেক্ষা বায়ুমণ্ডলে বেশি দূরত্ব অতিক্রম করবে, এবং প্রতিসরণের পরিমাণও তাহলে কি হবে, বেশি হবে। যত দূরত্ব বেশি অতিক্রম করবে তত প্রতিসরণের পরিমাণটা কি হবে, বাড়বে। তাহলে প্রতিসরণের পরিমাণ যখন বেড়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, সূর্যের নিম্ন প্রান্তের উন্নতি আর উপরের প্রান্তের উন্নতি অপেক্ষা কম হচ্ছে। ওকে, তাহলে নিম্ন প্রান্তের উন্নতিটা কম হবে আর অপরের প্রান্তের উন্নতিটা বেশি হবে, কারণ এই বেশি দূর অতিক্রম করছে, প্রতিসরণটা বেশি হচ্ছে। তাহলে সূর্যের উলম্ব ব্যাস অনুভূমিক ব্যাসের তুলনায় তাহলে কম হবে। আর এতে করে কি হচ্ছে, এইটার কারণের জন্য এই যে রশ্মিটাই আগে আসছে এবং পরে আসছে, এতে করে প্রতিসরণটা তো বেশি হলো। এর ফলে অ্যাকচুয়ালি কি ঘটছে বলো তো, উলম্ব ব্যাসটা কি হয়ে যায়, অনুভূমিক ব্যাসের তুলনায় কম হয়ে যায়। তাহলে অনুভূমিক ব্যাসটা কি হয়ে যায়, বড় হয়ে যায়, আর উলম্ব ব্যাসটা হচ্ছে কমে যায়। ওকে, তাহলে এটা ছিল গোল, এই জন্য এটা দেখাচ্ছে কি ডিম্বাকৃতি মতো বা হচ্ছে উপবৃত্তাকার মতো। বিষয়টা কেন হচ্ছে বোঝা গেল, এটা প্রতিসরণের কারণে হচ্ছে।
অ্যাকচুয়ালি উলম্ব ব্যাস অনুভূমিক ব্যাসের তুলনায় কম হয়ে যায়। তাই জন্য এই ঘটনাটা সূর্যোদয় সূর্যাস্তের সময় সূর্যকে উপবৃত্তাকার দেখায়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। দেখো এখানে এবার তারারা যে ঝিকমিক করছে, গ্রহরা করে না, তারারা ঝিকমিক করে কেন, এরকম ধরনের প্রশ্ন এক্সামে আসে না? এটাও প্রতিসরণের কারণেই হয়ে থাকে। ওকে, গ্রহগুলির তুলনায় নক্ষত্রগুলি পৃথিবী থেকে অনেক দূরে আছে। ওকে, তাই নক্ষত্র যেহেতু অনেক দূরে রয়েছে, তাই অত দূর বায়ুমণ্ডলকে পেরিয়ে যখন আসছে তার প্রতিসরণ তো ঘটবেই। আর প্রতিসরণ ঘটা মানেই সেটা কি হয়, বিভিন্ন স্থানে হচ্ছে তাদের বিক্ষেপণ ঘটবে। তাহলে বিক্ষেপণ যখন বিভিন্ন স্থানে ঘটবে তখন ভূপৃষ্ঠের ওপর বিভিন্ন দর্শক যেখানে দাঁড়িয়ে আছে, তাই নক্ষত্রগুলোকে আলোর পরিমাণ কোথাও কম হবে, কোথাও বেশি হবে। যেখানে বেশি হবে সেখানে যেন মনে হবে আলোটা জোরে জ্বলছে, আর যেখানে আলোর পরিমাণটা কম হবে, আলোর পরিমাণটা যেখানে কম হবে সেখানে মনে হবে যেন আলোটা কম জ্বলছে। সেই জন্য আমরা কি বলি, তারাগুলো মিটমিট করছে বা তারাগুলো ঝিকমিক করছে। এই কারণটা এটাই যে বায়ুমণ্ডলে আলোর গতিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। তাই যে ব্যক্তি দাঁড়িয়ে দেখছে সে ব্যক্তি কি এতটা বায়ুমণ্ডল ডিস্টেন্সটা বহু দূর থেকে আসছে, তাই এর ডিস্টেন্স যখন এতগুলো বায়ুমণ্ডল পেরিয়ে যখন আসছে তখন সেখানে আলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে স্ক্যাটারিং হচ্ছে। তা সেই জন্য হচ্ছে কি হয়, প্রতিসরণের কারণে আমরা তারাগুলোকে ঝিকমিক করতে দেখে থাকি। কেননা বায়ুমণ্ডলের ঘনত্ব এবং প্রতিসারাঙ্কের মান ক্রমাগত পরিবর্তিত হবে। বায়ুমণ্ডলের ঘনত্ব তো চেঞ্জ হয়, আর প্রতিসারাঙ্ক হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে ক্রমাগত পরিবর্তন হবে বায়ুমণ্ডলে। এই পরিবর্তনের কারণেই হচ্ছে তারাগুলোকে বা নক্ষত্রগুলোকে আমরা ঝিকমিক করতে দেখে থাকি। এই পয়েন্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। এগুলো প্রতিসরণের কিন্তু উদাহরণ, এগুলো থেকে প্রশ্ন আছে। বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের কোনোদিন ভুলে না যাও। এবার 4 নম্বর আরেকটা দেখো উদাহরণ, ঘন মাধ্যমে একটি বস্তু যখন একটি লঘু মাধ্যমে দেখা যায় তখন একটি ছোট দূরত্ব বলে মনে হয়ে থাকে। মানে কি না, ঘন মাধ্যমে কোনো বস্তুকে যখন লঘু মাধ্যমের মধ্যে দিয়ে দেখবে তখন সেটাকে বস্তুটাকে ছোট বলে মনে হবে। ওকে, দেখো এই যে জিনিসটা, এটা লঘু মাধ্যমে দেখো বড় বলে মনে হচ্ছে না, আর ঘন মাধ্যমে কি মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে না। তাহলে এইটা হচ্ছে মনে হবে যেন কম দূরত্বে আছে, মানে উপর দিকে ভেসে ওঠে। তোমাদের আর একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। যদি একটা পুকুরে যদি মাছ তোমরা দেখো, উপর থেকে দেখছো পাড় থেকে দাঁড়িয়ে, তখন তোমরা দেখবে মাছটা দেখে, তোমার মাছটাকে দেখে মনে হবে পুকুরের গভীরতাটা যেন কম। কেন, তোমরা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে দেখছো। তাহলে ঘন মাধ্যমের একটা বস্তু যখন একটা লঘু মাধ্যম থেকে দেখা হয় তখন সেটাকে ছোট দূরত্বে আছে বলে মনে হয়, মানে কম দূরত্বে আছে বলে মনে হবে সেটাকে সবসময়। আর একটা এক্সাম্পল আছে এর, এটা সেম এক্সাম্পল আরেকটা আছে কিসে বলো তো, কয়েন। তোমরা যদি একটা গ্লাসে জল নিয়েছো, গ্লাসে জল নিয়ে তার ভিতরে একটা কয়েন ফেলে দিয়েছো, তাহলে দেখবে কয়েনটা মনে হবে যেন অনেকটা উপর দিকে ভেসে আছে। তোমরা পরীক্ষা করে দেখতে পারো, এটাও কিন্তু এই প্রতিসরণের কারণেই হয়ে থাকে। তোমরা যে এক্সাম্পলটা দিয়েছি দেখো, রেয়ার মাধ্যম ছিল, তোমরা উপর থেকে দেখছো। ওকে, ডেন্সার মাধ্যমে কয়েনটা রয়েছে, তুমি জলের ভেতর ফেলে দিয়েছো কয়েনটা, তাই কয়েনটা কি হবে, এই সোজা ধরো তোমার যে তলটা, এই তলের সাপেক্ষে এই সোজা আসার কথা ছিল অ্যাকচুয়ালি, কিন্তু এইটা কিন্তু না এসে কোথায় আছে, এই দিকে সরে গেছে। কেন, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, এই দিক থেকে রেটা আসছে, তাই কি হয়ে যাবে, এই দিকে সরে গেছে। তো এইখানে সরে যাওয়ার কারণে এইখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, সেটা হচ্ছে রেয়ার থেকে ডেন্সারে এসছে বলে, বোঝা যাচ্ছে। আর এই যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটাকে আই কোণ বলবো। ওকে, আর এইটাকে হচ্ছে আর কোণ বলবো। তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে যে কেন হচ্ছে, একটু আগে আমি এগুলো বুঝিয়ে এসেছি, এবং তারই এক্সাম্পল হচ্ছে এইগুলো প্রতিসরণের। তো এই এক্সাম্পলগুলো তোমাদের এক্সামে প্রশ্ন দেয়, এই জায়গাগুলো তোমাদের কিন্তু জানতে হবে প্রতিসরণের এক্সাম্পল হিসাবে। এবার আমরা জানবো সংকট কোণ। সংকট কোণ মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি। সংকট কোণ হচ্ছে সমতল সীমানার মধ্যে দিয়ে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম পর্যন্ত আলোর বিস্তারের ক্ষেত্রে সংকট কোণ হলো আপাতন কোণ, যার প্রতিসরণ কোণ 90 ডিগ্রি। এটা লুসিয়ান বলছে। আশা করি খুব একটা ক্লিয়ার তোমাদের হলো না, আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। দেখো, ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রতিসরণের সময় কোনো মাধ্যম আছে, ধরো এই মাধ্যমের ভেতর আমি তোমাদের দেখাচ্ছি বিষয়টা। ওকে, দেখো ভালো করে, তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো ঘনতর মাধ্যম, এই দিকটা ধরো এয়ার রেখেছি মানে লঘু মাধ্যম, এই দিকটা জল রেখেছি, জল কি ঘন মাধ্যমের মধ্যে, এইটা হচ্ছে তোমার অনুভূমিক লাইন। ওকে, এইবার দেখো এখানে কিন্তু একটা কন্ডিশন, সংকট কোণের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সবসময় জানবে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাবে, এইটা সবসময় আগে মাথায় রেখে দাও যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে তবে সংকট কোণটা সৃষ্টি হবে, নচেত হবে না। এই জায়গাটা মাথায় রেখে এই পড়াটা পড়বে। ওকে, ঘন থেকে লঘুতে যাবে। ওকে, চলো, ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রতিসরণের সময় এই দেখো, এইখান থেকে ধরো ইনসিডেন্ট এটা যাচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে রশ্মিটা। এই প্রতিসরণের সময় আলোক রশ্মি আপতন কোণের যে নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে, মানে রিফ্লেক্টটা হবে কোথা দিয়ে, এই সোজা হওয়ার কথা ছিল, না হয়ে এই সোজা হচ্ছে। ঠিক আছে, এইটা তো তোমার নর্মালি গেল রিফ্লেক্টেড, কিন্তু বিষয়টা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তখনই সৃষ্টি হবে যখন এটা দেখো এইখান থেকে রেটা পাস করার পর এটা 90 ডিগ্রি ঘুরে গেছে। ওকে, অনুভূমিক বরাবর, মানে এই মানে তোমার বিভেদ তল বরাবর, মানে এটা তো তোমাদের বিভেদ তল, মানে এটা মানে দুটো মাধ্যমের যে তলটা থাকে সেটাকে বিভেদ তল বলে। এই বিভেদ তল বরাবর যে 90 ডিগ্রি হয়ে গেছে ঘুরে যাওয়ার পর, সেইটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তবে সৃষ্টি হবে। এইটাই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সৃষ্টি হবে না, বা এখানেও তোমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সৃষ্টি হবে না। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সৃষ্টি হবে কখন, যখন এই কোণটা
মানে এমনভাবেই তুমি সৃষ্টি করবে যাতে উপর দিকের প্রতিফলিত রশ্মিটা যেন 90° অ্যাঙ্গেলে থাকে, 90° অ্যাঙ্গেলের সাথে রয়েছে। ওকে, তখনই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা সৃষ্টি হবে। মানে এইটাকে তোমার এই রশ্মিটাকে চেঞ্জ করে তোমাকে দেখতে হবে। এটা যতক্ষণ না পর্যন্ত তুমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখো যে এমন জায়গায় এমন পজিশনে তোমাকে এই রশ্মিটা ফেলতে হবে, মানে ইনসিডেন্ট এটা যেন এটা প্রতিফলিত হওয়ার পর যেন এটা কি হয় 90° অ্যাঙ্গেলে সৃষ্টি করে। সেটাই বলতে চাই যে সংকট কোণ, এই যে কোণটা সৃষ্টি হচ্ছে এই কোণটাকে সংকট কোণ, এইটাকে নয়, এইখানে যে কোণটা সৃষ্টি হবে এইটাকে আমরা সংকট কোণ বলবো। বোঝা যাচ্ছে? অনেকে ভাবছে এইটা সংকট কোণ, এটা 90°, এইটা সংকট কোণ সৃষ্টি হবে, এই কোণটা। এটা যদি এ নাম দিই, এটা যদি ও নাম দিই, এটা যদি বি নাম দিই, এ ও বি, মানে এই কোণটা হচ্ছে তোমার হচ্ছে সংকট কোণ হবে। বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো এইটুকুন কোণটাকে আমরা কি বলবো? সংকট কোণ। আলোকরশ্মি যাওয়ার পর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার পর প্রতিসরিত হওয়ার পর যখন নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান 90° হবে, মানে এমনভাবেই কোণটা পড়বে যেন এটা 90° হয়ে যায়, মানে এই কোণটা 90° হবে। ওকে, আলোকরশ্মি এখান থেকে যাওয়ার পর এই দিকে প্রতিসরিত হবে এইভাবে। চলো আমরা নেক্সট দেখবো এবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা কি দেখো, এখান থেকে অনেকগুলো প্রশ্নই আসে এক্সামে। আগে জানতে হবে টোটাল ইন্টেরিয়ার রিফ্লেকশনটা কি, মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা। ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রতিসরণের সময় আলোক রশ্মির আপাতন কোণের মান যদি মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হয় তাহলে আপাতিত রশ্মি লঘুতর মাধ্যমে প্রতিসৃত না হয়ে সম্পূর্ণভাবে ঘনতর মাধ্যমে প্রতিফলিত হয়, তাকে আমরা বলবো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, মানে এই যে আপাতিত রশ্মিটা যে ফেলছি, এই আপাতিত রশ্মিটা তোমার যাওয়ার পর আপাতন কোণের মান যদি মধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হয়, সংকট কোণ হলে সোজা বেরিয়ে যেত, এই যে আলোক রশ্মির এই সোজা গেল, এই সোজা বেরিয়ে গেলে এটা সংকট কোণ। ওকে, এখানে 90° হয়ে রয়েছে। এবার এর থেকে যদি বেশি হয়ে যায় 90° থেকে, এটাকে আমি আরেকটু এই রশ্মিটাকে আমি এখান থেকে ফেলছি, তাহলে এটা কি হবে? এইটা সংকট কোণ 90° আর হবে না, তখন কি যাবে? এটা উল্টো দিকে আবার এই ঘন মাধ্যমেই ফিরে আসবে, যেটা এখানে হয়েছে ঘন মাধ্যমেই আবার ফিরে এসেছে। এই যে ফিরে এলো, তার মানে এইখানে আর এইখানে কোণটা দুটো মিলিত হলো, এইখানে করার পর এটা টোটাল রিফ্লেকশন হলো, মানে টোটাল ইন্টেরিয়ার রিফ্লেকশন, অর্থাৎ মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটলো। তবে তাহলে বোঝা গেল বিষয়টা কি হচ্ছে, এটাই হচ্ছে তোমার আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আপাতন কোণটা সংকট কোণের থেকে বেশি। আপাতন কোণ কোনটাকে বলে? এইখানে যে সৃষ্টি হচ্ছে, এটা যে বেরিয়ে যাচ্ছিল আপাতন কোণ, এটা থেকে হচ্ছে কি হবে? বেশি হবে সংকট কোণ। সংকট কোণ অবশ্যই বেশি হবে। ওকে, সংকট কোণ যখন বেশি হয় তাহলে সীমানায় আলোর ঘটনাটা প্রতিফলনের নিয়ম মেনে ঘন মাধ্যমের মধ্যে আবার প্রতিফলিত হয়, ব্যাকে আবার ঘন মাধ্যমেই ফিরে চলে আসে। ওকে, এমন একটা অ্যাঙ্গেলে সৃষ্টি হচ্ছে যখন, তখন সেটাকে আমরা বলবো কি না অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ওকে, এর থিটা দ্বারা হচ্ছে সংকট কোণ হচ্ছে চিহ্নিত করা হয়, এগুলো জানবে, এগুলো যে সংকট কোণ হিসাবে থিটাগুলোকে ব্যবহার করা হয়েছে, এটা একটুখানি জেনে রাখবে। ওকে, এবার অভ্যন্তরীণ প্রতিফলনের কিছু শর্ত আছে, সেটা তোমাদের জানতে হবে। অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তগুলো দেখে নাও। আলো অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে, যেটা আমি প্রথমেই আগের স্লাইডেই বললাম। একটা জিনিস মাথায় রাখতেই হবে, অভ্যন্তরীণ প্রতিফলন করতে গেলে অবশ্যই তোমাকে সেটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবে। কখনোই লঘু থেকে ঘনতে এলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না। ওকে, আলো অবশ্যই ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে, তবেই সম্পূর্ণ মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঘটবে, এটাই শর্ত। 2 নম্বর হচ্ছে আপাতন কোণ অবশ্যই সংকট কোণকে অতিক্রম করতে হবে, মানে আপাতন কোণ যেটা সৃষ্টি হবে সেটাকে অতিক্রম করে তবে গেলে, মানে ধরো এখান থেকে রশ্মিটা যাচ্ছে, ওকে, এই রশ্মিটার সাপেক্ষে এটা তো ধরো যদি যায় সোজা, তাহলে এটা কি হয়ে যাবে? এখানটা এই কোণটা সংকট কোণ হয়ে যাবে। এই সংকট কোণকে অতিক্রম করতে হবে, মানে রশ্মিটাকে আরেকটু হেলিয়ে দিতে হবে, তাহলে কি হবে? এটা ঘুরে চলে আসবে, এটা ঘুরে আবার এই সোজা নেমে যাবে। ওকে, তখনই কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা সৃষ্টি হবে, নচেত কিন্তু সৃষ্টি হবে না। আপাতন কোণ অবশ্যই সংকট কোণকে অতিক্রম করতে। আপাতন কোণ আপাতিত রশ্মিটাকে বলা হচ্ছে, আপাতিত রশ্মি পড়ার পর যে কোণ উৎপন্ন হয়, ওকে, সেটাকে আমরা আপাতন কোণ বলে থাকি। তাহলে এই আপাতন কোণ সংকট কোণকে অতিক্রম করলে তবে হচ্ছে তোমার টোটাল বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। ওকে, নেক্সট তোমাদের আরও কিছু জানতে হবে। মোট অভ্যন্তরীণ প্রতিফলনের কিছু দৃষ্টান্ত বা উদাহরণ রয়েছে, এখান থেকে প্রশ্ন দেয়, যেমন হিরে চকচক করে বা ঝলকানি দেয়, এইটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে হয়ে থাকে, টোটাল ইন্টেরিয়ার রিফ্লেকশনের কারণে। মরিচিকা, মরুভূমিতে মরিচিকা সৃষ্টি হয়, ওকে, এইটাও কিন্তু তোমার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে হয়ে থাকে। জলের মধ্যে বুদবুদ যে উজ্জ্বলতা দেখায়, সেটাও কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে হয়ে থাকে। আর একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সূর্যের দৃশ্যমানতার সময়কাল বৃদ্ধি, মানে সূর্য যে আমরা দেখতে পাই তার সময়কালের একটা বৃদ্ধি ঘটে। দেখো ব্যাপারটা বলছি, সূর্য উদয়ের আগে সূর্য ওকে দৃশ্যমান হওয়া, মানে সূর্য উঠছে, সূর্য পুরোপুরি ওঠেনি কিন্তু সূর্যকে আমরা দেখতে পাচ্ছি, কেন? এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে হচ্ছে, এটা টোটাল ইন্টেরিয়ার রিফ্লেকশনের কারণে হচ্ছে। ওকে, আবার সূর্য ডুবে গেছে
তবুও আমরা সূর্যকে হচ্ছে লাল রঙের হচ্ছে দিগন্তে আমরা দেখতে পাই সূর্য যখন সন্ধ্যাবেলা ডুবে যাচ্ছে সূর্যাস্তের সময়। তা সেটা কেন দেখতে পাচ্ছি? এটাও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণেই আমরা দেখতে পাচ্ছি, সূর্য ডুবে যাওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি। ওকে বিষয়টা, তো এই বিষয়টা কিন্তু তোমাদের আমি ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। এটা ধরো পৃথিবী আর্থ। ওকে, এখানটা আর্থ, এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখানে দাঁড়িয়ে তুমি দেখছো। এবার ধরো এইটা তোমার সাপেক্ষে পৃথিবী যে গোল রাউন্ডটা আর রয়েছে এই বরাবর পোল বরাবর তুমি যেটা হরিজেন একটা লাইন টানো। ওকে, এই সোজা লাইন টানলে এটা তো টানতে যাবে, তোমার হরিজেন লাইন ছাড়া তুমি বুঝতে পারবে না জিনিসটা কী হচ্ছে। এবার অ্যাকচুয়াল পজিশন অফ সান, এটা ধরো সূর্য। ওকে, এটা সূর্য, এখান থেকে কিরণ দিচ্ছে। ওকে, এটাও সূর্য। এই সূর্যটা আগে বোঝো, এই সূর্যটা হচ্ছে কি অ্যাকচুয়াল পজিশন। এই জায়গায় সূর্য এই দিগন্ত রেখার নিচে নেমে গেছে, মানে আমি এখান থেকে অ্যাকচুয়ালি কি এই হরিজেন লাইনের নিচে নেমে গেছে, মানে আমার দেখা সম্ভব না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। কেন? এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে। কি করে না, এইখানে সূর্য নেমে গেছে, সূর্য অস্ত চলে গেছে, সূর্য ডুবে গেছে। এইবার আমরা কি করছি, দিগন্তের শেষে দেখবে লাল রঙের একটা থালার মতো হয়ে রয়েছে, মানে কি এটা পৃথিবীর বায়ুমণ্ডলকে টপকে যখন আসছে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে কি হয়, বিক্ষেপণ হচ্ছে, ঘনত্ব বাড়ছে কমছে, এর বিক্ষেপণ হওয়ার কারণে এইটা আমরা প্রতিফলিত হয়ে এই সোজা আমরা দেখছি, মানে এইটা এই সোজা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এই জায়গায় এর প্রতিফলনটা এখানে দেখছি। ওকে, তো এই যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে হয়, আমি একটু আগে বললাম এই যে রেখাটা, এটা এমন অ্যাঙ্গেলে যদি হয়, এটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানে হচ্ছে সংকট কোণ অপেক্ষা যদি বেড়ে যায়, তাহলে কি হবে, আবার সেটা ঘন মাধ্যমে চলে যাবে। ওকে, এই যে জিনিসটা, এটা কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণেই কিন্তু এই সূর্য ডুবে যাওয়ার পরে এবং সূর্য ওঠার সময় সেম যদি এখানে যদি সূর্য থাকে, সূর্য উঠছে তখন পুরোপুরি সূর্য ওঠেনি কিন্তু আমরা এখানে দেখতে পাবো সেম কন্ডিশন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে এগুলো হয়ে থাকে। বোঝা গেছে? চলো আমরা নেক্সট দেখব একটি ধূমায়িত বল বা একটি ধাতব বলের উজ্জ্বলতা যার ওপর বাতির কালি জমা হয় যখন সেটা জলে ডুবানো হয়। ওকে, এবার যেটা তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা দৃষ্টান্ত হিসাবে আরেকটা পয়েন্ট তোমাদের লুসেন্টে ছিল, অপটিক্যাল ফাইবার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অপটিক্যাল ফাইবারে কিন্তু কাজ করে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ওপর ভিত্তি করে। এই ল অনুযায়ী অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অনুযায়ী কিন্তু অপটিক্যাল ফাইবার কাজ করে। আর অপটিক্যাল ফাইবার খুব ইম্পর্টেন্ট, এক্সামে প্রশ্ন দেয়। অপটিক্যাল ফাইবার একটি খুব সূক্ষ্ম মানের কাঁচ বা কোয়ার্টজ এর হাজার হাজার স্ট্যান্ড দিয়ে তৈরি করা হয়। প্রতিটি স্ট্যান্ড নিম্ন প্রতিসারাঙ্ক সূচক উপাদানের একটা স্তর দিয়ে লেপা থাকে। এতে আলো ফাইবারের অক্ষ বরাবর একাধিক মোট অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে প্রচারিত হয়, যদিও ফাইবারটি বাঁকা এবং শক্তির অপচয় ছাড়াই, কোনো রকম শক্তি অপচয় করে না। এইটা হচ্ছে খুব ভালো একটা কথা, যে কোনো রকম এনার্জি লস করে না, উইদাউট লস অফ এনার্জি অপটিক্যাল ফাইবার কাজ করে থাকে। আর সেই জন্য অপটিক্যাল ফাইবারের দাম প্রচুর বেশি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ব্যবহার করা হয়। তোমরা এখানে ডেমোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা তারের মধ্যেখান দিয়ে তোমার কি ডেটা হচ্ছে ট্রান্সফার করতে ব্যবহার করা হয়, বিভিন্ন রকম কোনো কিছু তথ্য তোমার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে, কোনো কানেকশান নিয়ে যেতে, এইগুলোতে হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। এবারে আমি তোমাদের এখানে একটু বুঝিয়ে দিয়েছি, এই অপটিক্যাল ফাইবার যেটা থাকে, এই উপরের যেটা কোডিংটা থাকে এটা হচ্ছে প্লাস্টিকের কোডিং থাকে, তারপরে যে কোডিংটা থাকে সেটা হচ্ছে ক্লাডিং। ওকে, এই জিনিসটা কেন বলছি বলো তো, তোমাদের এই অপটিক্যাল ফাইবার থেকে অনেক সময় প্রশ্ন আছে, কতগুলো লেয়ার থাকে, অনেকগুলো লেয়ার থাকে। প্রথমটা ওপরটা হচ্ছে প্লাস্টিকের লেয়ার, তারপরে হচ্ছে ক্লাডিং থাকে, তারপরে যে লেয়ারটা থাকে তারপরে হচ্ছে কোর বলা হয় সেটাকে, এই লেয়ারটাকে। আর তারপরে থাকে হচ্ছে লাইট রে যেটা দিয়ে যাবে। ওকে, এই যে ইয়েলো কালারের যেটা দেখতে পাচ্ছ এটার মধ্যে দিয়ে লাইট রেটা যাচ্ছে। এবার এখানে বিষয় হচ্ছে এই যে লাইট রেটা যে যাচ্ছে সেটা কিন্তু এইভাবে আসছে, প্রথমে রেটা এইভাবে এলো এর ভেতরে, এখানে এসে ঠিক এইখানে যাবে, এখান থেকে বাধা পেয়ে এখানে যাবে, তাকে এগুলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে না। এই জায়গায় বাধা পেয়ে এই জায়গায় গেল, এই জায়গায় আবার এই জায়গায়, এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আবার এই জায়গায় এইভাবে হচ্ছে দ্রুত চলতে থাকবে জিনিসটা এইরকমভাবে। ওকে, এইরকমভাবে পাশে যে ছবিটা দেখছো এরকমভাবে দ্রুত তার ডেটা ট্রান্সফার হতে থাকবে, বা কোনো যে তথ্যটা তুমি প্রদান করছো ভেতর দিয়ে দ্রুতভাবে যাবে আর খুব সুরক্ষিতভাবে যাবে। তাই এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে কিন্তু হয়ে থাকে এই অপটিক্যাল ফাইবারটা। তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অপটিক্যাল ফাইবারের অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ কোথায় কোথায় হয়, অ্যাপ্লিকেশনটা হয়ে থাকে মানে প্রয়োগটা অপটিক্যাল সংকেত দ্বিমাত্রিক ছবি প্রেরণ করার জন্য। আর প্রথমে আলো রূপান্তর করে বৈদ্যুতিক সংকেত কিন্তু প্রেরণের জন্য ব্যবহার করা হয়। প্রথমে আলোতে রূপান্তর করা হয়, তারপর বৈদ্যুতিক সংকেতকে প্রেরণ করা হয়। ওকে, যে কোনো সংকেত তুমি একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারো এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। আর এন্ডোস্কোপি ডাক্তাররা যে করে থাকে না, পেটের ভেতর এন্ডোস্কোপি, সে একটা তারের মতো নল ঢুকিয়ে তোমার শরীরের ভেতর দেখা হয়, এটাও কিন্তু তোমার এই অপটিক্যাল ফাইবারের সাহায্যে করা হয়ে থাকে। অভ্যন্তরীণ স্থানগুলিকে ভিজুয়ালাইজ বা দেখার জন্য ভেতরে কি হয়েছে পেটের ভেতরে সেইগুলো দেখার জন্য এন্ডোস্কোপি যেটাকে বলা হয়ে থাকে, এটাতেও কিন্তু অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়ে থাকে। আর একটা জিনিস মনে রাখবে, অপটিক্যাল ফাইবার পূর্ণ প্রতিফলন মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নীতিতে কাজ করে। এইখান থেকেই ডাইরেক্ট প্রশ্ন এসে যায় যে অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে, এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অর্থাৎ টোটাল ইন্টেরিয়র রিফ্লেকশনের উপরে কিন্তু কাজ করে থাকে। ওকে,
বোঝা গেল? তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার তোমাদের আমি কিছু কোশ্চেন তোমাদের রেখেছি এই রিলেটেড, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার এক্সামে কিন্তু এরকম ধরনের প্রশ্ন এসে থাকে। তাই স্যাম্পল তোমাদের 5-6টা কোশ্চেন তোমাদের আমি দিচ্ছি, পরে তো আমি তোমাদের অবজেক্টিভগুলো করাবোই, কিন্তু কিছু কোশ্চেন দিচ্ছি যেগুলো স্পেসিফিক কোশ্চেন এক্সামে খুবই আসে। ধরো, ইন হুইচ কেস ইন ইনসিডেন্ট রে অ্যান্ড রিফ্লেক্টেড রে আর অলটা দুবার হয়ে গেছে, অল অন দ্য সেম সারফেস, মানে কোনো ক্ষেত্রে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি সব একই পৃষ্ঠে থাকে। মানে কোন ক্ষেত্রেতে আপাতিত রশ্মিটা এবং প্রতিফলিত রশ্মি সব একই পৃষ্ঠে মানে একই সারফেসে থাকবে সেটা বলতে হবে। এটা রাইট অ্যান্সার হবে। প্রতিফলন প্রতিসরণ উভয়, এটা বোথ, দু জায়গাতেই কিন্তু এই আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই পৃষ্ঠে থাকে। নেক্সট কোশ্চেন দেখো প্রশ্নটা, যার প্রভাবে আলো দুটি মাধ্যমের মধ্যবর্তী সীমানায় ঘুরতে থাকে, প্রতিফলন প্রতিসরণ বিক্ষেপণ নাকি বৈচিত্র্য, তা কোনটা রাইট অ্যান্সার হবে? মানে একটা ধরো তোমার একটা লাইন আছে, ধরো এই লাইনটাকে বলছি আমরা বিভেদ তল। এবার বিভেদ তলে ধরো কোনো আলো পড়লো, এই আলো পড়ার পর সেটা প্রতিফলিত হবে, তাহলে প্রতিফলিত হওয়ার পর এখানে কি হবে বলেছে, বাউন্ডারি বিটুইন টু মিডিয়াম, মানে দুটো মাধ্যমের মধ্যবর্তী সীমারেখায় কিন্তু সেটা ঘুরে যাবে। তাহলে সেটা কোনটা হবে? এটা প্রতিসরণেতেই হবে, রিফ্লেকশনই হবে। ওকে, কেন না প্রতিসরণের একটি প্রভাব যেটা ঘটে থাকে, যেটা আলোক তরঙ্গ দুটি মাধ্যমের মধ্যে সীমানাকে ঘুরিয়ে দেয়। মানে এইটা এই সোজা আসছিল, এই সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু না যে কি হবে এই সোজা যাবে। ওকে, তাহলে এই প্রতিসরণের এই যে ঘুরে যাওয়া জিনিসটা, এটা প্রতিসরণই কিন্তু ঘটে থাকে। এটা 3 নম্বর প্রশ্ন দেখো, আকাশ নীল রঙের দেখায় কেন? আকাশ নীল রঙের দেখায় কেন? নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সাদা আলোর মতো অপেক্ষাকৃত কম থাকে বলে, এবং এটি বায়ুর অণু দ্বারা সবচেয়ে বেশি বিক্ষেপিত হয়। মানে নীল আলো সবচেয়ে বেশি বিক্ষেপিত হয় এবং এর মানে তরঙ্গ দৈর্ঘ্য কম থাকে বলে তাই আকাশকে নীল রঙের দেখায়। ওকে, যখন একটি সাদা আলো মানে সূর্য থেকে যে আলোটা আসে সেটা কি আলো হয়? সাদা রঙের আলো হয়, কালারিং তো হয় না। তাহলে সূর্য থেকে যে আলোটা আসছে সাদা কালারে, সেটা পৃথিবীর বায়ুমণ্ডলে যখন প্রবেশ করছে, বায়ুমণ্ডলে ধরো আসে, এটা বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলে আসার পর বায়ুমণ্ডলীয় কোণার কারণে বিক্ষেপিত হচ্ছে, বিভিন্ন দিকে হচ্ছে স্ক্যাটারিং হয়ে যাবে, ছড়িয়ে যাবে আলোটা বিভিন্ন, এখানে তো বিভিন্ন রকম বায়ু কোণা রয়েছে, তাতে আঘাত পেয়ে আলোগুলো ছড়িয়ে যাবে। তাহলে এটা বিভিন্ন কারণে যখন বিক্ষিপ্ত হচ্ছে আলোর কোণাগুলোর সাথে, হয় নীল রঙের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য থাকে, তরঙ্গ দৈর্ঘ্য মানে ওয়েভ লেন্থ সবথেকে কম নীল আলো। আমরা প্রিজমে যে যখন পড়বো তখন তোমাদের আমি বলবো যে সাদা আলো থেকে কী কী আলো RGB হচ্ছে উৎপন্ন হয়, রেড গ্রিন ব্লু, তাই ওকে, এখান থেকে আরও ওরকম আরও 3টে কালার উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে মূল কালার তো সাদা, এতগুলো কালারের মধ্যে নীল রঙের হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য আছে, সাদা এবং নীলে। তার মধ্যে নীল রঙের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য থাকার কারণে নীল রং সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ছে। যার যত তরঙ্গ দৈর্ঘ্য কম থাকবে, মানে ওয়েভ লেন্থ যে রঙের কম হবে, সে তত স্ক্যাটারিং করবে, অর্থাৎ ছড়িয়ে পড়বে বেশি। এইভাবে আকাশকে চারিদিকটা নীল আলোটা ছড়িয়ে পড়ার কারণে নীল রঙের দেখাচ্ছে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন তোমাদের দেয়। ওকে, বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে সূর্যোদয় এবং সূর্যাস্ত প্রায় দেরিতে হতে পারে। একটু আগে আমি বিষয়টা বোঝালাম কেন হচ্ছে তোমার সূর্যোদয় এবং সূর্যাস্ত মানে সূর্যোদয় যখন হচ্ছে মানে সূর্য যখন উঠছে তার আগেই আমরা সূর্যকে দেখতে পাচ্ছি, এবং সূর্যাস্ত চলে গেছে তারপর আমরা সূর্যকে দেখতে পাচ্ছি। এই যে কিছুক্ষণে আমরা ধরে দেখতে পাচ্ছি, এটা তো হয় কেন হয় আমি বিষয়টা তোমাদের বুঝিয়ে এলাম। এবার প্রশ্ন এসেছে এক্সামে যে কতটা দেরি হয়, 3 মিনিট, 2 মিনিট, 4 মিনিট নাকি 1 মিনিট। তাহলে বুঝতে পারছো কেন কোশ্চেনগুলোকে আমি তোমাকে কালেক্ট করেছি। এই কোশ্চেনগুলো এরকম ধরনের আসে বলে, কনসেপ্টটা তোমরা ওখানে আনসার দিতে পারবে, কিন্তু এইরকম ধরনের কোশ্চেনগুলো কিন্তু ওই জন্য আমি কালেক্ট করে দিয়েছি। এটা হচ্ছে 2 মিনিট। ওকে, আলোর প্রতিসরণের কারণে কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে, এটা আমরা পড়ে এসেছি, কেন ঘটে সে ডিপলি আলোচনাও আমরা করেছি। এখানে শুধু প্রশ্ন হচ্ছে কত মিনিট দেরিতে হয় সেটা বলতে হবে। ওকে, 5 নম্বর প্রশ্ন দেখো, আলো যখন ঘন মাধ্যম দ্বারা লঘু মাধ্যমে প্রবেশ করছে তখন তার গতির উপর কী প্রভাব পড়বে? ওকে, তাহলে এই প্রশ্নটা আমি কন্ডিশনে পড়ানোর সময় পড়ালাম। আলো যখন ঘন মাধ্যম থেকে মানে হচ্ছে ডেন্সার মাধ্যম থেকে রেয়ার মাধ্যমে যাবে, তখন তার গতির ওপর কী প্রভাব পড়বে? বৃদ্ধি পাবে নাকি হ্রাস এবং তারপর বৃদ্ধি পাবে, নাকি কোনো পরিবর্তন হবে না, নাকি শুধু হ্রাস পাবে? দেখো এরকম ধরনের বলেছিলাম প্রশ্ন পাওয়ার পড়বে, দেখো এক্সামে অনেকবার এসেছে, রেলের পরীক্ষায় বারবার আসে এই প্রশ্নগুলো। এটা বৃদ্ধি পাবে কেন না, ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে প্রবেশ করবে তখন গতি কী হয়ে যায়? বেড়ে যায়। পড়ে এসেছি, এটাও ইম্পর্টেন্ট। যখন আলোক রশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে যায় তখন আলোর বেগ মানে ভেলোসিটিটা কী হয়ে যায়? ইনক্রিজ হয়, বেড়ে যায়। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে বুঝতে পারছো প্রশ্নগুলো কীরকম ধরনের এক্সামে আসবে এবং কনসেপচুয়াল প্রশ্ন। যদি তুমি কনসেপ্টটা বুঝে রাখো ইজিলি আনসার করে দিয়ে চলে আসতে পারবে। 6 নম্বর এবং লাস্ট প্রশ্ন, নিচের কোন মাধ্যমে সবচেয়ে বেশি প্রতিফলিত সূচক রয়েছে? তাহলে এই 4টের মধ্যে কোথায় প্রতিফলিত সূচক মানে রিফ্লেক্টিভ ইন্ডেক্স বেশি কার? পেট্রোল, তেল, বায়ু, হীরা। আমি বলেছিলাম 4টা মুখস্থ করতে, তোমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে দেয়। আরেক রকম প্রশ্ন হচ্ছে ডাইরেক্ট প্রশ্ন, কার কম কার বেশি। এবার হচ্ছে তোমার 4টে অপশান দিয়ে বলছে এই 4টের মধ্যে প্রতিফলন সূচক সবচেয়ে কম কার রয়েছে। এটা হচ্ছে বায়ু মানে এয়ারে। বলছিলাম এরকম ধরনের প্রশ্ন আসে, তাই এটা কিন্তু জেনে রাখবে। কম প্রতিসরণ সূচক আছে এমন মাধ্যমে আলোর বেগ কিন্তু বেশি হয়, এই কন্ডিশনটাও জেনে রাখবে, এটা আমি পড়িয়ে এসেছি। কম প্রতিসরণ সূচক যার হবে মানে প্রতিসরণ সূচক রিফ্লেক্টিভ ইন্ডেক্স আর কম হবে,
তার কিন্তু আলোর বেগ কিন্তু সেখানে বেশি হবে। এই কন্ডিশনটা তোমাকে আমি বলেছিলাম, এই কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসে। ওকে, বোঝা গেল? তাহলে আজকে তোমাদের টোটালটা করালাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যদি তোমাদের মনে হয় যে ক্লাসটা ইনফরমেটিভ অবশ্যই শেয়ার করে দিও, এবং তোমাদের যারা নতুন আজকে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের জন্য অনেক কোশ্চেন নিয়ে আসছি, খুব শীঘ্রই তোমাদের নেক্সট পার্টগুলো আমি কভার করে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের ক্লাস পাওয়া যায়। আর যে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।